সো আজকে আমরা শিখবো যে অ্যাপ্লিকেশন অফ কমপ্লেক্স সেন্টেন্সেস, এবং এই অ্যাপ্লিকেশনটা শিখবো আমরা হচ্ছে যে এসে রাইটিং গুলো আছে সেগুলোর মধ্য দিয়ে। অর্থাৎ আপনাকে একটা এসে লিখতে দেওয়া হলো, সেই এসেটার মধ্যে আপনি কমপ্লেক্স সেন্টেন্স গুলো কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করবেন সেটাই মূলত আমাদের আজকের ক্লাসে আমরা শিখতে পারবো। তো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে এই কমপ্লেক্স সেন্টেন্স শেখার জন্য আমাকে তিনটা টার্ম মাথায় রেখে নিতে হবে। তিনটা টার্ম বলতে আমি বোঝাচ্ছি যে আপনি তিনটা ইউজ করার যে ফিল্ড, সেই ফিল্ডগুলো সম্পর্কে একটু জানতে হবে। আমি আবারও বলি, আপনি কমপ্লেক্স সেন্টেন্স যে ইউজ করবেন আপনাকে ইউজ করার ফিল্ডটা জানতে হবে। যদি আপনি ইউজ করার ফিল্ড সম্পর্কে আইডিয়া না রাখেন, দেন এটা কিন্তু আপনার জন্য অনেকটা টাফ হয়ে যাবে। বুঝতে পারছি? সো এই তিনটা টার্ম আগে বুঝে নেন, তারপর আমি আপনাকে মেইন ক্লাসে নিয়ে যাচ্ছি আজকে। সো দেখেন, প্রথম কথা হচ্ছে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার জন্য প্রথমে আগে জানতে হবে কন্ট্রাস্ট করা। কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট মানে হচ্ছে বিরোধিতাপূর্ণ যে বাক্যগুলো আছে। সো একটু পরে আমি দেখাবো। মনে করেন আমি একটা এক্সাম্পল হিসেবে যদি বলি যে আই অ্যাম উইক। আই এম উইক মানে কি? আমি দুর্বল, রাইট? আই এম উইক মানে কি? আমি দুর্বল। সো এখন আমি যদি বলি যে আই অ্যাম উইক বাট আই became first in the competition। মনে করেন আমি দুর্বল হওয়া সত্ত্বেও আমি কি করতেছি? কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। এবার আমার আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, মনে করেন আমি দুর্বল এবং আমি কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। মনে করেন এই উইকের কারণে আমার কি কম্পিটিশনে ফার্স্ট হওয়ার কোনো চান্স আছে? কি মনে হয় আপনার? বুঝতে পারছেন? আপনি উইক থাকলে আপনি কিন্তু কখনো কম্পিটিশনে ফার্স্ট হতেন না। বাট আমি উইক থাকা সত্ত্বেও যে কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, এই দুটো বাক্য, দুটো আলাদা আলাদা বাক্য। একটা হচ্ছে আই এম উইক, আরেকটা কি? আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। দুইটা আলাদা আলাদা কি বাক্য, এবং দুইটা আলাদা আলাদা বাক্য কিন্তু দুইটা ভিন্ন ধারার। উইক থাকলে যেটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই, বিরোধিতা করছে প্রথম বাক্যটা, রাইট? সো এইটাকে বলা হয় কন্ট্রাস্ট। এই ধরনের বাক্যগুলোকে লেখার জন্য আমরা মূলত আজকে কিছু রুলস শিখবো। তাহলে ফার্স্ট কথা হচ্ছে কি? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট করার সময় আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা ইউজ করার সিদ্ধান্ত নিব। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনার রেজাল্ট। রেজাল্ট মানে হচ্ছে কোনো কিছুর পরিণতি, কোনো একটা কিছু কারণে কোনো কিছুর পরিণতি ঘটা, সেটার ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারি। আমি আবারও বলতেছি, ফিল্ডগুলো আজকে জাস্ট একটু মাথায় রাখেন। শুরু থেকে আমি ফিল্ডের সাথে পরিচিত করিয়ে দিব, কিছু শব্দের সাথে পরিচিত করিয়ে দিব, দেখবেন একেবারে সহজ হয়ে যাবে পরে। তাহলে কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিব, আর এটা কি? রেজাল্টের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিব আমার কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার। আর আলটিমেটলি লাস্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্ডিশনের ক্ষেত্রে। কন্ডিশন মানে কোনো একটা শর্ত জুড়ে দেওয়া। যদি এটা ঘটে তাহলে এটা ঘটবে, যদি এটা ঘটতো তাহলে এটা হয়ে যেত। সো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। বুঝতে পারছি? আচ্ছা, এইবার পরবর্তী জিনিসটা দেখেন। যদি আমি আপনাকে এখন জিজ্ঞেস করি, আজকের ক্লাস যে আপনি করতেছেন, আজকের ক্লাস শেষে আপনাকে যদি কখনো ফ্রি হ্যান্ড রাইটিং এ কমপ্লেক্স সেন্টেন্স লিখতে বলা হয় বা একটা এসে লিখতে দেওয়া হয়, বা আইএলটিএস আপনাকে কোনো একটা 250 ওয়ার্ডস একটা এসে লিখতে বলা হলো, তো সেক্ষেত্রে আপনি এসেটা লিখবেন, সেখানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন, কখন সিদ্ধান্তটা নেবেন? তখন আপনার মাথায় প্রশ্ন আসতে হবে তিনটা জিনিস। আমি যখন কন্ট্রাস্ট নিব, মানে কন্ট্রাস্ট করব দুইটা বাক্য দিয়ে, তখন রেজাল্ট যখন প্রকাশ করতে চাইবো কোনো একটা কাজের পরিণতির ফলে, তখন। আর এটা হচ্ছে কন্ডিশন যখন আমার মিট করবে, যে একটা শর্ত থাকবে পরবর্তী বাক্যের সাথে, তখন। সো এই তিনটা জিনিস আগে প্রশ্ন করে নেবেন, যে কন্ট্রাস্ট হচ্ছে কিনা, রেজাল্ট পাচ্ছি কিনা, কন্ডিশন হচ্ছে কিনা। তিনটা জিনিসের যখন আপনি উত্তর পাবেন, তখনই আপনি এখানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার ফার্স্ট কনসেপ্ট গুলো দেওয়া, যে ইউজ করার সিদ্ধান্তটা কখন নিব। রুলস জানলেই হবে না গ্রামারের, আপনাকে ইউজ করার সিদ্ধান্তটা জানতে হবে। বুঝতে পারছি? সো কন্ট্রাস্ট করা, রেজাল্ট করা, একটা হচ্ছে কন্ডিশনে। এইবার আমি আপনাকে জাস্ট কিছু বলবো, আপনি জাস্ট এটা পড়তে থাকবেন। প্রথম কথা হচ্ছে কন্ট্রাস্টের জন্য যে শব্দগুলো একটু মনে রাখতে বলবো, এই শব্দগুলো আপাতত একটু মনে রাখেন, নাহলে আপনি পরবর্তী পার্টটা বুঝতে পারবেন না। এই শব্দগুলো আগে একটু মনে রাখেন। প্রথম শব্দটা হচ্ছে অলদো। জাস্ট মনে রাখেন, আমি লিখতে লিখতে আপনি এটা মনে রেখে ফেলবেন। তারপর আমি যে শব্দটা দিব সেটা হচ্ছে ইভেন দো। একদম মনে রাখেন, কোনো চেঞ্জ করা যাবে না একদম। অলদো লিখলাম, ইভেন দো লিখলাম। তার এটা একটু ছোট করে দিই ফন্ট সাইজটা। ওকে। সো অলদো, ইভেন দো। তারপরে যেগুলো লিখতেছি সবগুলো একদম মুখস্থ থাকতে হবে। আমি যদি আপনাকে বলি যে এটা লিখে দেখেন, না দেখে লিখতে হবে। সো অলদো, ইভেন দো, হাউএভার, জাস্ট একদম মনে রাখতে হবে।
নেভারদলেস, উচ্চারণ করেন নেভারদলেস, নেভারদলেস, নেভারদলেস। আচ্ছা, তারপরে যেগুলো লিখতেছি সব খালি একটু মাথায় রাখেন। nonetheless, 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 nevertheless, nonetheless, তাহলে although, even though, however, nevertheless, nonetheless, although, even though, however, nevertheless, nonetheless, although, even though, however, nevertheless, nonetheless। আচ্ছা, এর পরবর্তীতে আপনি এটাকে ইউজ করতে পারেন আরেকটা টার্ম দিয়ে, সেটা হচ্ছে in spite of, in spite of, তারপরে despite of, in spite of, despite of হবে না, despite হবে শুধু। সো দেখেন although, তারপর even though, however, nevertheless, nonetheless, in spite of, despite, এই যে শব্দগুলো আমি দিলাম, এই 7টা শব্দ আপনাকে এখন পারতে হবে। ঠিক আছে, এবার ভালো করে দেখেন, রেডি করেন। সো 6টা জিনিস বলেন: although, even though, however, nevertheless, nonetheless, in spite of, despite। কি বললাম? although, even though, however, nevertheless, nonetheless, in spite of, despite। এগুলো একটু মুখস্থ করেন, নাহলে আপনি পরবর্তী পার্টটা ক্যাচ করতে পারবেন না। ক্লিয়ার এটা? ওকে। যদি আপনার মাথায় এটা চলে আসে, তাহলে আমরা পরবর্তী পার্টটাই যাব। পরবর্তী পার্টটাকে একটু খেয়াল করেন। এইটা আমরা কখন ইউজ করবো বলেন তো? যখন কন্ট্রাস্ট হবে, রাইট? অর্থাৎ যখন বিরোধিতাপূর্ণ বাক্যগুলো আসবে। তো এখন আমরা মনে করেন একটা বিরোধিতাপূর্ণ বাক্যকে ক্যাচ করব আমরা সবাই মিলে এখন। সো লেটস ডু ইট। ওকে, মনে করেন আমি জাস্ট লিখতেছি আই অ্যাম, একটু আগে যেটা লিখলাম এটাকেই দেখেন আমরা এই প্রত্যেকটা শব্দ দিয়ে এখন ইউজ করব। আপনার এখন ইউজের জায়গাটা মাথায় রাখতে হবে। সো দেখেন আই অ্যাম উইক। আচ্ছা, আই অ্যাম উইক, আই অ্যাম না দিয়ে ওয়াজ দিই তাহলে আরো বেটার হবে, তাহলে সামঞ্জস্যপূর্ণ হবে বেশি। সো আই ওয়াজ উইক, তো আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন, আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। সো আই ওয়াজ উইক আর এটা কি আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন, দুইটাকে বিরোধিতাপূর্ণ কিনা এটা থেকে আপনার কোনো ডাউট আছে? এখন আমি যে বাক্যটা লিখলাম দুইটা বিরোধীপূর্ণ, মানে একটা এটার সাথে ম্যাচ করতেছে না, কারণ যে উইক হবে সে কখনো কম্পিটিশনে ফার্স্ট হয় না। সো এইটা আমার মনে হচ্ছে দুইটা বাক্য একটা একটাকে সাপোর্ট করতেছে না, রাইট? বাট এটা উল্টা ঘটনা ঘটছে, উইক থাকলে যেখানে আরো খারাপ করার কথা সেখানে সে ফার্স্ট হচ্ছে। তো এই সকল কন্ট্রাস্টিং বাক্যগুলোর ক্ষেত্রে মূলত আমরা এই শব্দগুলো ইউজ করতে পারবো কি কি? অলদো, ইভেন দো, হাউএভার, নেভারদলেস, ননদলেস, ইন স্পাইট অফ, ডেসপাইট। আপনাদেরকে আমি এটার পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? সো এটা নিয়ে আপনার কোনো ইয়ে করতে হবে না, জাস্ট ক্লাসটা একটু ফোকাস করেন, ওকে? সো গুছিয়ে পিডিএফটা দিয়ে দিব যে কখন কি ইউজ করতে হবে। সো এবার আই ওয়াজ উইক এবং আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন, এই দুইটাকে এখন একটা বাক্যে আমার পরিণত করতে হবে কমপ্লেক্স স্ট্রাকচার খাটিয়ে। তো সেক্ষেত্রে মনে করেন সিরিয়ালি আমি ওয়ার্ডগুলো নিই, প্রথমে আমি অলদোটাকে নিই, ঠিক আছে? অলদোটাকে নিয়ে আমি দেখি বাক্যটা তৈরি করি। অলদো নিয়ম হচ্ছে শুরুতে আপনি অলদো দিবেন, তারপর প্রথম বাক্যটা থাকবে, প্রথম বাক্যের পর ফুল স্টপটা সরিয়ে সেখানে আপনার কি দিতে হবে? কমা দিতে হবে। কি বললাম? প্রথম বাক্যে আপনি অলদো দিবেন, তারপরে আপনার ফুল স্টপটা সরিয়ে কি দিতে হবে? কমা দিতে হবে। সো অলদো আই ওয়াজ উইক, এরপর বাকি অংশটুকু দিয়ে ফুল স্টপ দিয়ে দিবেন। তাহলে বুঝতে পারছে অলদো ব্যবহার করলে জাস্ট দুইটা চেঞ্জ, এক শুরুতে বসাবেন, প্রথম বাক্যের পর কমাটা সরি ফুল স্টপটা উঠিয়ে কমা দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন এই দুইটা কাজ করলেই আপনার এই দুইটা বাক্য একটা বাক্যে পরিণত হয়ে যাচ্ছে। সো অলদো আই ওয়াজ উইক আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন, অলদো আই ওয়াজ উইক আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। অলদো রুলসটা কি বুঝতে পারছি? আমি কিন্তু দুইটা সিম্পল বাক্য আলাদাভাবে লিখেছিলাম, বাট এই দুইটা বাক্য আমার একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে, এটা কন্ট্রাস্টিং হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এই অলদোটা আপনি আনতে পারবেন শুরুতে, অলদোটা মাঝখানেও আনা যায়, বাট আমি প্রেফার করবো শুরুতে আনবেন, না হলে কমা দিতে পারবেন না। অলদো শুরুতে থাকলে শুধুমাত্র কমা হয়। সো অলদো দিবেন, তারপর আই ওয়াজ উইক, তারপর কমা দিবেন, তারপর আপনি পরবর্তী বাক্যটা লিখবেন। তাহলে দুই বাক্যকে, দুইটা কন্ট্রাস্ট করতেছে এরকম দুইটা বাক্যকে আমি যদি একসাথে নিয়ে আসতে চাই, তাহলে প্রথমে অলদো দিব আর ফুল স্টপের পরিবর্তে কমা দিব। ক্লিয়ার এটা? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনার আরেকটা পার্ট
অতি সহজে ক্লিয়ার হয়ে যাবে। যেই জায়গাটায় আপনি অল দো ব্যবহার করেছেন সেই জায়গাটাতেই আপনি এখন একদম হুবহু ইভেন দোটাও ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলতেছি, যেই জায়গাটায় আপনি অল দো ব্যবহার করেছেন সেই জায়গাটায় আপনি এখন কি ব্যবহার করতে পারবেন? ইভেন দো ব্যবহার করতে পারবেন। সো ইভেন দো, সো এখন ইভেন দো ব্যবহার করার পর বাক্যটা কিন্তু একই স্ট্রাকচার থাকবে। কোনো কমা যেই রুলসটা আপনি অ্যাপ্লাই করেছেন অলদোর ক্ষেত্রে, সেম জিনিসটাই আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন। সো ইভেন দো আই ওয়াজ উইক আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। কিন্তু কথা হচ্ছে আপনার একটা প্রশ্ন জাগতে পারে যে ডিফারেন্স কি অলদো আর ইভেন দো, রাইট? সো অলদো আর ইভেন দো ডিফারেন্সটা হচ্ছে জাস্ট অলদোটা একটু কম জোর দেয় রিজনটার প্রতি, যে আমি দুর্বল ছিলাম তো ফার্স্ট হয়েছি, মানে খুব একটা ব্রু কুচকানোর মতো না, মানে আপনার হঠাৎ অবাক হয়ে গেছেন এতটা অবাক হওয়ার মতো না, বাট ইভেন তো যখন দিচ্ছেন কিছুটা অবাক হওয়ার মতো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, অল দো আর ইভেন দোর পার্থক্য? অলদোটা ইভেন দোটা দুটাই একই জায়গায় ব্যবহার করতে পারবেন, বাট এটা ডিপেন্ড করবে অ্যাজ এ রাইটার আপনি কি প্রকাশ করতে চাচ্ছেন। অবাক করার বিষয়টা যদি একটু বেশি প্রকাশ করতে চান, মানে বিরোধিতা মনে হচ্ছে একটু বেশিই হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ইভেন দো দিবেন। আর যদি আপনার মনে হয় যে না একটু কম প্রকাশ করব অবাক করার বিষয়টা, তাহলে আপনি অলদো দিবেন। ঠিক আছে? কিন্তু রুলস একই। অলদো বা ইভেন দো যেটাই আপনি শুরুতে আনেন, মাঝখানে দুইটা বাক্যের ফুল স্টপটা ওটা জাস্ট কমাটা দিয়ে দিবেন। এইটুকু চেঞ্জ করতে পারলে আপনি অলদো আর ইভেন দোটা ব্যবহার করে ফেলতে পারবেন। ঠিক আছে? এবার মনে করেন অল দো ইউজ করব না, ইভেন দো ইউজ করব না। আমার এখন বাক্যে অল দো ইউজ করার মুড নাই, ইভেন দো ইউজ করার মুড নাই। আমার বাক্যে এখন কোনটা? হাউ এভার ইউজ করতে ইচ্ছা হচ্ছে। মনে রাখবেন হাউ এভার ইউজ করাটা খুবই সহজ। এই হাউ এভারটা মাঝখানে ইউজ করবেন। কোথায় ইউজ করতে বলছি আপনাদেরকে হাউ এভারটা? মাঝখানে। আমি আবারও বলতেছি, হাউ এভারটা কোথায় ইউজ করবেন? মাঝখানে ইউজ করবেন। তাহলে দেখেন, আই ওয়াজ উইক, আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। তাহলে এর মাঝখানে আমি কি ইউজ করতে বলতেছি? হাউ এভার ইউজ করতে বলতেছি। বাট দেয়ার ইজ এ রুল। দাঁড়ান একটু কপি করে নিই এটা। ওকে, ডান। এইবার এটাকে আমি কোথায় ইউজ করব? মাঝখানে ইউজ করব। বাট নিয়মটা হচ্ছে এই হাউএভার যদি আপনি মাঝখানে ইউজ করে থাকেন, তার প্রথম বাক্যের পর আপনাকে একটা সেমিকোলন দিতে হবে। কি দিতে হবে? সেমিকোলন। ওকে? তাহলে প্রথম বাক্যের পর আমি একটা কি দিব? সেমিকোলন দিব। তারপরে হাউএভার দিব, তারপরে কমা দিব। এইটুকু মনে রাখতে পারবেন মাঝখানে লেখার সময়। আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু অ্যাড করতেছি না, আমি জাস্ট আপনাকে বলছি বসানোর সময় কি মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি হাউএভারটাকে মাঝখানে বসাই তাহলে কি করতে হবে? জাস্ট হাওয়ারের আগে একটা সেমিকলন, হাওয়ারের পরে একটা কমা। এটা কি মনে থাকবে? আবারও বলতেছি, হাওয়ারের আগে সেমিকলন, হাওয়ারের পরে কমা, দুইটা বাক্যের মাঝখানে। এইটুকু যদি মনে রাখতে পারেন তাহলে এইটা টোটালি আপনার ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? পারবো আমরা হাওয়ারের জিনিসটা? তখন বাক্যটা হবে এরকম, আই ওয়াজ উইক হাওয়েভার আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। ক্লিয়ার? জাস্ট আমি হাওয়ারটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে আই ওয়াজ উইক হাওয়েভার আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। দ্যাটস ইট। এইবার যদি হাওয়ারটা বুঝে থাকি তাহলে আপনার জন্য সুযোগ হচ্ছে এইটাকেও বুঝে ফেলার, যেটাকে আমি বলতেছি নেভার দ্য লেস। এবং এই নেভার দ্য লেস এর রুলসটাও একদম হুবহু হাওয়ারের মতো। এই হাওয়ারের মতো এটা মাঝখানে বসবে, এবং নেভার দ্য লেস এর আগেও আপনার কি হবে? সেমিকোলন হবে। মনে রাখবেন নেভার দ্য লেস হাওয়ার এগুলো সব ছোট হাতের অক্ষর দিয়ে হবে, সেমিকোলনের পর ছোট হাতের অক্ষর দিয়ে লিখবেন। মনে আছে? এটা মাথায় রাখতে হবে কিন্তু। সো এইবার একই জিনিস দেখেন, I was weak, nevertheless I became first in the competition. Nevertheless কি আপনি কখনো ইউজ করেন আপনার লিখায়? কখনো ইউজ করি না। হয়তো কোথাও কোথাও দেখেছি, বাট আজকের পর থেকে এটা ইউজ করতে হবে। ঠিক আছে? দুইটা কন্ট্রাডিক্টরি ইয়াতে। দেখেন রুলস গুলো খুবই কঠিন না, কিন্তু এইভাবে আসলে শেখানো হয় না যে আমি বাক্যে কিভাবে ব্যবহার করব। যার কারণে দুই একটা জিনিস মাথায় আসে, অল দো ইভেন দো হয়তো আমরা ব্যবহার করি, বাট এই যে হাউ এভার নেভারথেলেস এগুলো দেখার সাহস হয়, বাট কখনো লিখার সাহস হয় না। বুঝতে পারছেন? সো দেখেন, তাহলে আই ওয়াজ উইক নেভারথেলেস আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। কথা হচ্ছে হাউএভার আর নেভারথেলেস এর পার্থক্যটা কি? হাউএভার নেভারথেলেস এর পার্থক্যটা হচ্ছে হাউএভারটা একটু বেশি কমন, নেভারথেলেসটা একটু কম কমন। হাউএভারটা নর্মাল ভাবে বলে, আর নেভারথেলেসটা হচ্ছে জোর দিয়ে বলে। যেভাবে আমি বলছি অলদো আর ইভেন দোর পার্থক্যটা ঠিক সেরকমই হাউএভার আর নেভারথেলেস এর পার্থক্যটা। যদি বেশি অবাক করা হয় নেভারথেলেস বলবেন, আর যদি কম অবাক করা হয় তাহলে হাউএভার বলবেন। মনে থাকবে এটা? আচ্ছা, এখানে অনেকে বলতেছেন যে হাউএভার নেভারথেলেস এর মানে কি? নরমালি নেভারথেলেস মানে তথাপি, হাউএভার মানে যাই হোক। আল্টিমেটলি ইংরেজিতে লিখার ক্ষেত্রে এটা বাংলার কোনো মিনিং এর কোনো আ
অবদানই থাকে না। বুঝতে পারছেন? অলদো মানে কি, যদিও, ইভেন দো মানে কি, এরকম টাইপের জিনিসের বাংলা জেনে আপনার কোনো লাভই হয় না। আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে বাক্য দুইটা কন্ট্রাস্ট করতেছে কিনা, এবং এই শব্দগুলো আপনাকে বসিয়ে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে আপনার পারপোজ ফিল আপ। ওকে? সো এবার অলদো, ইভেন দো, হাউএভার, নেভারথেলেস। কি বললাম? অলদো যদি কম অবাক করা হয়, ইভেন দো হচ্ছে বেশি অবাক করা হলে। তাহলে হাউএভার কি? একটু কম অবাক করা হলে, নেভারথেলেস কি? একটু বেশি অবাক করা হলে। বুঝতে পারছি? এইবার যেই জায়গায় আপনি নেভারথেলেস, হাউএভার ইউজ করতেছেন, ঠিক সেম জায়গাতেই আপনি ননদলেসও ইউজ করতে পারবেন। সো দেখেন, সেম জায়গাতে আপনি কি ইউজ করতে পারতেছেন? ননদলেস ইউজ করতে পারতেছেন। সো আই ওয়াজ উইক, ননদলেস আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। আই ওয়াজ উইক, ননদলেস আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। এই জিনিসটা তিনটা কি ক্লিয়ার হয়েছে? হাউএভার, নেভারথেলেস, এটা কি? ননদলেস। হাউএভার, নেভারথেলেস, এটা কি? ননদলেস। ক্লিয়ার এই তিনটা জিনিস? ওকে। সো এখন আপনাকে যে মাথায় রাখতে হবে, অলদো আর ইভেন দো শুরুতে দিলে আপনার প্রথম বাক্যের পর কমা হবে, তারপর দ্বিতীয় বাক্য লিখবেন। হাউএভার, নেভারথেলেস, ননদলেসের সময় আপনি মাঝখানে বসাবেন, আগে সেমিকোলন, পরে কমা দিবেন। এইটুকু জাস্ট মাথায় রাখেন, তাহলে আপনার বাক্য আর ভুল হবে না। ঠিক আছে? গ্রামেটিক্যাল রেঞ্জের দিক থেকে। ওকে। এইবার মনে রাখবেন, ননদলেসের ক্ষেত্রে একটা তথ্য দিয়ে দিই। ননদলেস আরো আনকমন। নেভারথেলেস তো হাউএভারের চাইতে আনকমন, ননদলেস হচ্ছে আরো আনকমন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ননদলেসের ব্যবহারটা আপনি দেখতে পারবেন অ্যামাউন্টের সাথে রিলেটেড হয়ে, মানে বিজনেস কোনো একটা অ্যামাউন্ট বলতেছে, যে সে আমার সাথে বিট্রে করছে, বাট তবু আমি তাকে 1 লাখ টাকা দিয়েছি, একটা অ্যামাউন্টের কথা বললাম। সো ওই অ্যামাউন্ট যদি কখনো উল্লেখ করে থাকেন, ওই অ্যামাউন্ট রিলেটেড বাক্য বলার সময় ননদলেসের বেশি ব্যবহার দেখবেন। এটা নিউজ পেপার যখন পড়বেন তখন এই জিনিসটা একটু মাথায় রেখে পড়বেন। ঠিক আছে সবাই? ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই? ওকে। আচ্ছা। সো এইবার আবার একটু চিন্তা করেন, ইন স্পাইট অফ আর ডেসপাইট আছে। এখানে ইন স্পাইট অফ আর ডেসপাইটটাকে আমি সেম জায়গায় ব্যবহার করতে পারবো অলদো আর ইভেন দোর মতো, বাট দেয়ার ইজ এ ক্রাইটেরিয়া। একটু চিন্তা করে দেখেন, যে কথাগুলো বলবো এখন, এই কথাগুলো একটু মাথায় রাখেন। ইন স্পাইট অফ, ডেসপাইট, এই দুইটা শব্দের ক্ষেত্রে দেখেন, ইন স্পাইটের পর অফ আছে, ডেসপাইটের পর কি অফ আছে? এটাকে একটু খেয়াল করবেন। ইনস্পাইটের পর অফ আছে, ডেসপাইটের পর কিন্তু অফ নাই। সো এটা হচ্ছে ফার্স্ট ভুল করতে পারেন আপনি। সো এই জিনিসটা একটু ভুল করা থেকে বিরত থাকবেন। ওকে। আচ্ছা, ননদলেজেরটা আরেকবার বলতে বলতেছেন। ননদলেজ হচ্ছে আপনি কোনো অ্যামাউন্টের কথা উল্লেখ করলে তখন ননদলেজ বেশি ব্যবহার দেখতে পারবেন। বাট নেভারদলেজ যে জায়গায় ব্যবহার করছেন, ননদলেজ সে জায়গায় ব্যবহার করতে পারবেন। প্রথম কথা, নেভারদলেজ, ননদলেজ একই জায়গায় ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? নেভারদলেজ, ননদলেজ একই জায়গায় ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ননদলেজ এইটা একটা জায়গাটাকে দখল করে রাখছে। কোন জায়গাটা? মনে করেন আমি যদি বলি আই ওয়াজ, মনে করেন আমি বললাম আই ওয়াজ ফোর, মানে কি? আমি গরিব ছিলাম। ঠিক আছে? এবং এই বাক্যটাকে আমি এভাবে লিখতেছি, আই ওয়াজ ফোর, আই গেভ হিম, মনে করেন এইটা একটা অ্যামাউন্ট, এত টাকা। ঠিক আছে? এখানে কি একটা অ্যামাউন্ট আসছে কিনা বাক্যে? 50,000 টাকার একটা অ্যামাউন্ট। যেহেতু এটা অ্যামাউন্ট ওয়ালা একটা বাক্য, আর দুইটা একটা গরিব হওয়ার সাথে তো এত টাকা দেওয়া পসিবল না, কন্ট্রাডিক্ট করতেছে। তো এটা কন্ট্রাস্ট হচ্ছে বাক্যটা। তো সেক্ষেত্রে আপনার তখন নন দ্যালেসটা দেখবেন যে জায়গাটা দখল করে নিবে। অর্থাৎ এই জায়গায় আমি নেভার দ্যালেস দিতে পারতাম, কিন্তু বেশিরভাগ জায়গায় এই অ্যামাউন্ট রিলেটেড বাক্যগুলো থাকলে সেখানে নন দ্যালেস থাকে। মনে থাকবে এটা? কি বলছি? জাস্ট অ্যামাউন্ট থাকলে। বুঝতে পারছি? আচ্ছা। এইবার আমাকে জিজ্ঞেস করতেছেন ইভেন দো, ননদালেস, নেভারদালেস এক কিনা? হ্যাঁ, নেভারদালেস, ননদালেস এগুলো এক। এখন আপনার ইচ্ছা আপনি কোনটা ব্যবহার করুন। আমি যা শেখাচ্ছি কন্ট্রাস্টে কি কি অ্যাপ্লাই করতে পারবেন আপনি। আচ্ছা। সো এইবার যেটা বলছিলাম যে আই ওয়াজ উইক, তারপরে কি ছিল? আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। I became first in the competition. So I was weak. I became first in the competition. এইবার আই ওয়াজ উইক, এই দুইটা জিনিসকে তো আমরা অলদো, ইভেন দো, হাউএভার, নেভারদলেস, ননদলেস এগুলো দিয়ে আমরা লিখেছি। এইবার ইন স্পাইট অফ ডেসপাইট দিয়ে যদি লিখতে চাই, দেন হোয়াট শুড আই ডু? সো একটু খেয়াল করে দেখবেন, ইন স্পাইট অফ দিয়ে আগে একটু শেখাই। ইন স্পাইট অফ দিয়ে যেটাই করবেন, ডেসপাইট দিয়ে ঠিক সেটাই করবেন। ঠিক আছে? এটাকে বাক্যের শুরুতে আনবেন। ওকে, আনলাম। ইন স্পাইট অফ। এরপর
যদি আপনি অন্য কোনো কিছু করতে না চান, ইনস্পাইট অফ শুধু অ্যাড করেন, তাহলে মাথায় রাখবেন সরাসরি আপনি কোনো নাউন আনতে পারেন। কি আনতে পারেন? নাউন আনতে পারেন। যদি আপনার নাউন আনার ক্যাপাবিলিটি না থাকে, যদি নাউন আনার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে একটা কাজ করবেন, ভার্বটাকে দেখবেন যে ভার্ব হিসেবে কি আছে। যদি ভার্ব হিসেবে টু বি ভার্ব থাকে, কি বলছি? ভার্ব হিসেবে যদি টু বি ভার্ব থাকে, তাহলে বি এর শেষে আইএনজি যোগ করবেন। ভার্ব হিসেবে যদি টু হ্যাভ ভার্ব থাকে, তাহলে হ্যাভ এর পরে আইএনজি যোগ করবেন। তাহলে টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো টু বি ভার্ব না? তাহলে বিং লিখতে হবে। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে এগুলো কি টু হ্যাভ ভার্ব না? তাহলে এগুলোর ক্ষেত্রে হ্যাভিং লিখতে হবে। তো এখন দেখেন, ইন স্পাইট অফ, এখানে দেখেন তো, এখানে কি কোনো ইয়া দেখতে পাচ্ছেন কিনা, নাউন দেখতে পারতেছেন কিনা? কোনো নাউন আছে? ওকে। সো এইবার নাউন নাই, তাহলে আমার একটা অক্সিলারি ভার্ব বা ভার্ব আছে কিনা, এখানে টু বি ভার্ব আছে কিনা? তো নাউন নাই, আইটাকে বাদ দিয়ে দিব। এখন টু বি ভার্ব আছে, টু বি ভার্ব আছে। যেহেতু টু বি ভার্ব আছে, এখানে ওয়াজ না লিখে এখানে জাস্ট আমি কি লিখবো? বিং লিখবো ইন স্পাইটের সময়। বুঝতে পারছি? বিং। টু বি ভার্ব থাকলে বি এর সাথে আইএনজি যোগ করবেন। ঠিক আছে? তাহলে ইন স্পাইট অফ বিং উইক, মনে থাকবে এটা? ইন স্পাইট অফ বিং উইক, কেন বিং উইক দিলাম? জাস্ট ওয়াজ উইক ছিল, তো ওয়াজটা তো একটা টু বি ভার্ব, তাই এখানে বিং উইক ছিল। যদি এখানে দেওয়া থাকতো হ্যাড উইক, মনে করেন হয় না নর্মালি হ্যাড উইক, বাট এমনি জাস্ট বলার জন্য, যদি হ্যাড উইক থাকতো, তাহলে আমার কি করতে হইতো? হ্যাড তো একটা টু হ্যাভ ভার্ব, তাই এই টু হ্যাভ ভার্বের পরে এখানে আমার আইএনজিটা যোগ করে দিতে হবে, ইন স্পাইট অফ হ্যাভিং উইক। বুঝতে পারছি? জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, যদি হ্যাড থাকতো তাহলে হ্যাভিং দিতেন। যেহেতু ওয়াজ ছিল, এটা একটা টু বি ভার্ব, সেহেতু এটাকে আমি কি দিব? বিং দিব। তাহলে ইন স্পাইট অফ বিং উইক, ইন স্পাইট অফ বিং উইক। জিনিসটাকে বুঝতে পারছেন? সো ইন স্পাইট অফ বিং উইক, এইবার আপনি একটা কমা দিবেন। ডান। ইন স্পাইট অফ বিং উইক, এবার আপনি কমা দেন। ইন স্পাইট অফ বিং উইক, আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। ডান। ইন স্পাইট অফ বিং উইক, আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। এখন বলেন তো, তাহলে আমার চেঞ্জটা কোথায় আসবে? এই ইনস্পাইট অফ এর পরিবর্তে আমি চাইলে এখন ডেসপাইট দিতে পারবো। জাস্ট এইটুকুই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই ডেসপাইট ইউজ করার জন্য। বাট মনে রাখবেন, ডেসপাইটের পর কখনো আপনি কি দিতে পারবেন না? অফ দিতে পারবেন না। ইন স্পাইট অফ, বাট শুধু ডেসপাইট। তাহলে ইন স্পাইট অফ বিং উইক, আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। আর শুধু ডেসপাইট বিং উইক, আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। এটা কি মনে থাকবে? আচ্ছা। এখন ধরেন আমি এই জিনিসটা থেকে মুক্ত হইতে চাই। এই যে ইনস্পাইট অফ বিং, ডেসপাইট অফ, ডেসপাইট বিং, এগুলো যে আপনার জন্য ইয়া হচ্ছে, অনেক সময় মনে থাকতে না পারে বা আপনার কাছে ক্রিটিক্যাল লাগতে পারে। তো এই ক্ষেত্রে চলেন আমি আপনাকে একটা পার্সোনাল একটা সলিউশন দিয়ে দিই। ঠিক আছে? সলিউশন দিয়ে দিলে দেখবেন যে হয়ে যাবে। যেটাকে আপনি ইনস্পাইট অফ বলছিলেন না, দেন ইনস্পাইট অফ দিয়ে দিচ্ছি। আপনার এই প্রবলেমটা সলভ করে দেই। যে এই যে আইএনজি যোগ করা, নাউন করে নেওয়া, মানে এরকম একটা ইয়া করে নেওয়া, এটাকে কিভাবে মুক্তি পাওয়া যায়? দেখেন, ইন স্পাইট অফ, এখানে কি ছিল? আই ওয়াজ উইক। আচ্ছা, ইন স্পাইট অফ আই ওয়াজ উইক, এখানে তো হবে না, কারণ এখানে বিং উইক হইতে হবে। বাট আমি চাচ্ছি এই আই ওয়াজ উইকটা রেখে দিতে। দুইটা বাক্য যে ছিল, এই দুইটা বাক্যকে আমি রেখে দিতে চাচ্ছি। আমি চাচ্ছি না এটাতে কোনো পরিবর্তন হোক। আমি চাচ্ছি যে যখন আমার কন্ট্রাস্ট হচ্ছে, তখন যেন আমি জাস্ট শব্দগুলো অ্যাড করি। তাহলে ইন স্পাইট অফ অ্যাড করতে চাচ্ছি, কিন্তু আমি বাক্যগুলোর মধ্যে কোনো চেঞ্জও চাচ্ছি না। তখন আমার সলিউশনটা কি? তখন আমার সলিউশনটা হচ্ছে, ইন স্পাইট অফ বলবেন, এরপরে বলবেন ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট। কি বলছি বলেন? ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট। কি বলছি? ইন স্পাইট অফ বলবেন, তারপরে বলবেন দ্য ফ্যাক্ট দ্যাট, এই অংশটুকুকে একটু বলবেন। তাহলে আপনার দেখবেন বাক্যের আর চেঞ্জ করতে হবে না। ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট আই ওয়াজ উইক, আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। এটা পারবেন কিনা বলেন? এইটুকু যদি করতে পারেন, তাহলে আপনার পরবর্তীতে আর আইএনজি চেঞ্জ করতে হবে না। পারবো এটা? জাস্ট ইন স্পাইট অফ এর পর দ্য ফ্যাক্ট দ্যাট বলবো। যদি দ্য ফ্যাক্ট দ্যাটটা উল্লেখ করতে পারি, তাহলে আমার বাক্যে কোনো চেঞ্জ করতে হবে না। বাক্যে যেটা আছে সেটাই হয়ে যাবে। তাহলে দেখেন আপনার প্রবলেম সলভড। যেখানে আপনার ওই যে আইএনজি প্রবলেমটা ফেস করতে হচ্ছিল, যদি আপনি দ্য ফ্যাক্ট দ্যাট এটা সবসময় লাগিয়ে রাখেন, তাহলে আপনার ওই আইএনজির প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে এখন বলেন তো, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, তাহলে এখন আরেকটা কি বলা যায়? ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট। এবার কি বলতে পারবো? Despite the fact that, despite the fact that I was weak, I became first in the competition.
এবার কি ক্লিয়ার হয়েছে ইন স্পাইট অফ আর ডেসপাইট জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা। আহ, একটা আপু বলছিলেন যে আপনার একটা উদাহরণ ছিল হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এটা দুইটা বিরোধীপূর্ণ কিনা। নর্মালি এটাকে সেন্সটা বুঝতে হবে যে কোন সেন্স থেকে রাইটার লিখতেছে। গরিব মানুষ অনেস্ট হতে পারে, কিন্তু গরিব মানুষ অনেক অপরচুনিটি আছে তার অনেস্ট না হওয়ার। তার ছিনতাই করার অপরচুনিটি আছে, খারাপ পথে যাওয়ার অপরচুনিটি আছে। গরিব মানুষের কিন্তু খারাপ পথে যাওয়ার অপরচুনিটি অনেক আছে, কারণ তার পেট চালাইতে হবে, তার খাইতে হবে। সো সে যে অনেস্ট আছে, এইটা তার জন্য অনেক প্রাউড ফিলিং একটা জায়গা। সো নর্মালি আমরা এক্সপেক্ট করি না যে গরিব মানুষ এতটা অনেস্ট হবে। 10 লাখ টাকা পাইলো, সে যদি আইসা দিয়ে যায় পুলিশ স্টেশনে, গরিব মানুষ, সেটা কিন্তু আমাদের কাছে অনেক অবাক করা লাগে। জিনিসটাকে বুঝতে পেরেছেন? সো এই জন্য ওই সেন্স থেকে বলা হয়েছে যে হি ইজ পোর আর হি ইজ অনেস্ট, এটা বিরোধীপূর্ণ বাক্য। ঠিক আছে? আচ্ছা। সো আপনি ইন স্পাইট অফ আর ডেসপাইট যে কোনো একটা ব্যবহার করতে পারেন ইন এনি কাইন্ড অফ প্লেস। ঠিক আছে? আমার কথা হচ্ছে, আপনি এই যে এতগুলো বাক্য যে বললাম, এতগুলো যে বললাম যে অলদো, ইভেন দো, হাউএভার, নেভারথেলেস, ননদালেস, ইন স্পাইট অফ, ডেসপাইট, এগুলো যখন আপনি পড়তেছেন তাহলে আপনার কোনো প্রবলেম নাই, এগুলো আপনি যত জায়গায় ইচ্ছে ব্যবহার করতে পারেন। ইভেন আমি যে বললাম যে ইভেন দোটা একটু জোর বেশি দেওয়ার সময়, নেভারথেলেস, ননদালেস, এগুলো হচ্ছে জোর বেশি দেওয়ার সময়, এগুলো আপনার একটু মাথা থেকে বের করে আপনি যদি জোর না দিয়েও আপনি নেভারথেলেস লেখেন, তাও কেউ আপনার মার্কস কাটবে না, বিকজ ইউর গ্রামার ইজ কারেক্ট। মূল কথা, আজকের পর থেকে আপনি যদি বিপরীত বাক্য লিখার চেষ্টা করেন, দুইটা বিপরীত বাক্যকে একসাথে করার চেষ্টা করেন, আপনার কাছে 7টা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? 7টা। আর যদি আপনি ইন স্পাইট অফ এর সাথে দ্য ফ্যাক্ট দ্যাট দিয়ে আরো দুইটা চিন্তা করেন যে ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, তার টোটাল 9টা ওয়ে আপনার কাছে আছে। বুঝতে পারছি? টোটাল 9টা ওয়েতে আপনি বিপরীত দুইটা বাক্যকে নিতে পারবেন। ওকে? এখন আমি আপনাদেরকে একটা বাক্য দিচ্ছি। একজন বলতেছে ডেসপাইট এর পর দ্য ফ্যাক্ট দ্যাট দিতে হবে কিনা। হ্যাঁ, আমি জাস্ট বলছি ইন স্পাইট অফ, এই তিনটা শব্দকে একটা শব্দ দিয়ে রিপ্লেস করতে পারবেন, সেটা হচ্ছে ডেসপাইট। এবং ইন স্পাইট অফ এর পর যদি আপনি ফ্যাক্ট দ্যাট লিখেন, তাহলে ডেসপাইট এর পরে ফ্যাক্ট দ্যাট লিখবেন। ঠিক আছে? বাট ইন স্পাইট এর পর অফ দিতে হবে। যেমন শারমিন আপু বলছে যে ইন স্পাইট দ্য ফ্যাক্ট, কিন্তু এখানে হবে ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট। ইন স্পাইট এর পর অফ দিতে হবে, ডেসপাইট এর পর কিন্তু না। ঠিক আছে? ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, তখন আই ওয়াজ উইক লিখতে পারতেছেন। আমি কি বলছি? আই ওয়াজ উইক, আই বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন, এই জায়গায় আপনি কোনো চেঞ্জ আনতে চান না। বিং দিতে হবে, ওয়াজ কেটে দিব, আই কেটে দিব, এরকম কাটাকাটির মধ্যে আপনি যেতে চান না। তখন আপনি এই দ্য ফ্যাক্ট দ্যাট উল্লেখ করলে এই আই ওয়াজ উইকই থাকবে, সেটা আর অন্য কিছু হবে না। বাট যদি আপনি এই ফ্যাক্ট দ্যাট না লিখেন, শুধু ডেসপাইট লিখেন, তখন আপনাকে আই ওয়াজ উইক না লিখে লিখতে হবে শুধুমাত্র বিং। আই ওয়াজটা কেটে বিং হয়ে যাবে, ডেসপাইট বিং উইক। জিনিসটাকে বুঝতে পারছেন? তার মানে দ্য ফ্যাক্ট দ্যাট লিখলে আপনার ওই বাক্যটাকে, প্রথম বাক্যটাকে চেঞ্জ করতে হবে না, কোনো কিছু কাটতে হবে না। বাট যদি আপনি দ্য ফ্যাক্ট দ্যাট না লিখেন, তাহলে আপনাকে ওইটা কেটে দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার মনে করেন আমি আপনাদেরকে দিচ্ছি, আমি জাস্ট দুইটা বাক্য আপনাদেরকে দিচ্ছি, এই দুইটা বাক্যকে ঘিরে আপনি সুন্দর করে আপনার মতো করে জাস্ট একটু বাক্য লিখেন। আপনি 7টাই অ্যাপ্লাই করতে পারেন, একসাথে 7টা বাক্য তৈরি করে দেখান, প্রত্যেকে 7টা বাক্য তৈরি করে দেখাবেন। ঠিক আছে? আমি একটা বাক্য দিব, এখান থেকে আপনি 7টা বাক্য তৈরি করে দেখাবেন, এটা হচ্ছে আপনার এখনকার কাজ। রাতু রাতু ইজ ভেরি লেজি, রাতুল ইজ ভেরি লেজি। এবং পরবর্তী লাইনে দিলাম হি completed the টাফেস্ট জব, মানে সবচেয়ে কঠিন জবটা সে কমপ্লিট করে ফেলছে। সো রাতুল ইজ ভেরি লেজি, হি কমপ্লিটেড দ্য টাফেস্ট জব। এইটা একটু আপনারা ইয়া করেন, রাতুল ইজ ভেরি লেজি, হি কমপ্লিটেড দ্য টাফেস্ট জব। এই বাক্যটাকে এখন আপনারা সুন্দর করে আপনাদের মতো করে 7 ভাবে লিখে দেখান। চ্যাট বক্সে আমি দেখবো এটা। রাতুল ইজ ভেরি লেজি, হি কমপ্লিটেড দ্য টাফেস্ট জব। 7 ভাবে।
সবাই 7 ভাবে লিখে দেখান। 7 ভাবে, একসাথে 7 ভাবে লিখেন। আচ্ছা, ওয়াজ দেই, তাহলে আপনার দুইটা বাক্যে ইয়ে হবে। দাঁড়ান, ওয়েট। রাতুল ওয়াজ ভেরি লেজি, হি কমপ্লিটেড দ্য টাফেস্ট জব। একসাথে 7টা বাক্য লিখে দেন, তাহলেই হয়ে যায়। একটা একটা করে দেওয়া চাই, তো একসাথে 7টা লিখে ফেলেন, তাহলে আমি দেখতে পারবো যে কে পারফেক্টলি সেটা দিতে পারছে। ওকে, অলরেডি পেয়ে গেছি। আখি আপু লিখে ফেলছে, অলদো রাতুল ইজ ভেরি লেজি হি কমপ্লিট দ্য টাফেস্ট জব, গুড। ইভেন দো রাতুল ইজ ভেরি লেজি হি কমপ্লিট দ্য টাফেস্ট জব, পারফেক্ট। এই তো, ভেরি গুড, পেরে গেছেন। সবগুলোই পারফেক্ট হয়েছে। ইন স্পাইট অফ বিং লেজি, গুড। বিং লেজি ধরতে পারছেন, গুড। আবার অজিত ভাই লিখছে, অলদো রাতুল ওয়াজ ভেরি লেজি হি কমপ্লিট দ্য টাফেস্ট জব ইভেন দো। আচ্ছা, সবাই অল দি ইভেন দো লিখতেছে, বাকিগুলোর দিকে একটু যাই। হাউএভার গুলো একটু নেই, নেভারদেলেস গুলো নেই, যেগুলো আপনার কাছে নতুন সেগুলো মাস্ট ইউজ করবেন। এই যে গালিব ভাইয়ারটা হয়ে গেছে। সো অলদো রাতুল ইজ ভেরি লেজি হি কমপ্লিটেড দ্য টাফেস্ট জব ইভেন দো রাতুল ইজ ভেরি লেজি, এই তো সবারটা হয়ে গেছে। এই তো, কোনো পাংচুয়েশন মার্ক ভুল হচ্ছে না, মনে রাখবেন এগুলোর ক্ষেত্রে কিন্তু পাংচুয়েশন মার্কসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ওকে, ডেসপাইট, এই তো ভুল পেয়ে গেছি, অপরাধী পেয়ে গেছি। অপরাধী হচ্ছে উম্মে মারিয়া আপু, ডেসপাইটের পর অফ দিছে। এত করে বললাম ডেসপাইটের পর অফ হবে না, শুধুমাত্র ইন স্পাইট অফ হয়, আর শুধু ডেসপাইট হয়। ঠিক আছে, ডেসপাইটের পর আপনি কখনো অফ দিবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। ডেসপাইটের পর অফ দিবেন না, এটাই ভুল করে সবাই। এই ইন স্পাইট বা ডেসপাইটের ইয়েতে এটাই ভুল হয়। ওকে, হয়ে গেছে। আশা আপুরটা হয়ে গেছে। শাকিলা আপুরটা হয়ে গেছে। নাইমুর ভাইয়ারটা হয়ে গেছে। ওকে, গুড। ডেসপাইট, ঠিক আছে, সবাই পারতেছেন মোটামুটি। Although Ratul was very lazy, he completed the toughest job even though Ratul was very lazy. Okay, done. Good, very good. ওকে, সবারটা চলে আসছে আমার কাছে। ওকে, ডান। এইবার ভালো করে খেয়াল করেন, তাহলে আপনারা কি মোট কয়ভাবে পারলেন? 7 ভাবে। আর যদি ফ্যাক্ট দ্যাট দিয়ে বলি তাহলে হচ্ছে 9 ভাবে। এবার কি আমাদের কন্ট্রাস্ট রিলেটেড বাক্য লিখতে কি আর কখনো ঘাম ঝরবে বা আমাদের কি টাফ ফিল হবে? আমরা কি এখন থেকে ইজিলি পারবো না দুইটা ইয়া বাক্য লিখতে? চিন্তা করে দেখেন, 7 ভাবে লিখতে পারবেন। And একটা বাক্যে কয়ভাবে আপনি লিখতে পারতেছেন চিন্তা করেন। এবং এইটাই আপনার কাজ। এইটাই কাজ, যখন আপনি আইএলটিএস এর মতো এক্সামগুলো দিবেন, তখন আপনার চিন্তা করতে হবে যে আমি একই প্যাটার্ন ফলো করব না। আইএলটিএস এক্সামে বা বড় বড় এসে রাইটিং যেই জায়গাগুলো আছে, সেই এসে রাইটিংয়ে কিন্তু আপনার এরকম কন্ট্রাস্ট রিলেটেড বাক্যগুলো কিন্তু 2-3 বার আসতে পারে। তো প্রত্যেকবার যদি আপনি অলদো দেন, প্রত্যেকবার যদি আপনি ইভেন দো দেন, সেটা অবশ্যই একটা মার্কস কেটে ফেলবে। সো ইউ নিড টু নো দ্য অল্টারনেটিভ ওয়ে। সো আপনাকে অল্টারনেটিভ ওয়েগুলো জানতে হবে, যে অল দো আছে, ইভেন দো আছে, এটার অল্টারনেটিভগুলো, হাউএভার, নেভারদলেস, ননদলেস, এই জিনিসগুলো। সো এগুলো যদি জানেন, তাহলে আপনি জানাতে পারবেন আপনার রিডারকে যে আমি অ্যাকচুয়ালি জানি যে কন্ট্রাস্টের বিভিন্ন ওয়েগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো আমরা কি কন্ট্রাস্ট পারবো সবাই? আজকে পরে কন্ট্রাস্ট নিয়ে কোনো প্রবলেম হবে? সো কন্ট্রাস্ট রিলেটেড বাক্য অলওয়েজ আপনাকে ইউজ করতে হবে, অলওয়েজ। এবং আমি চাই আপনি নেভারদলেস, ননদলেস এগুলোর মধ্যে এখন টাচ করেন, কারণ এগুলো আপনারা কখনো ইউজ করেন নাই, কিন্তু সব জায়গায় দেখেন ফর্মাল লেখাগুলোতে। সো এখন থেকে আপনারাও এটা করবেন, আমার বিশ্বাস এটা আপনারা পারবেন ইনশাল্লাহ। ওকে, সো আমরা পরবর্তী পার্টে যাব হচ্ছে রেজাল্ট আর কন্ডিশনে। বাট রেজাল্ট আর কন্ডিশনে যাওয়ার আগে আমরা হচ্ছে যেটা বললাম যে আমাদের স্পেশাল ফ্রি হ্যান্ড রাইটিং সেশন নিয়ে আজকে একটা ইয়াদ ছিল। তো এইটার কোলাবোরেশন করেছে কিন্তু আমাদের ইসলামিক কুইজ কন্টেস্ট। তো এই জায়গা থেকে আপনাদের জন্য একটা অসাধারণ ঘোষণা আছে। সো আর আমি এখন ইসলামিক কুইজ কন্টেস্টের একে ফ্লোর প্রদান করে দিব। সো উনি আপনাদের সাথে কিছুক্ষণ সময় বিনিময় করবে। সো একটু ওনার কথাগুলো আপনারা শুনবেন, ওনার কথাগুলো একটু শুনলে আপনারই লাভ হবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। সো একটু ওনার কথাগুলো শোনেন। আর হচ্ছে আমি এরপর আবার রেজাল্ট এবং কন্ডিশন নিয়ে কথা বলবো। সো আমি একটু ওনাকে ফ্লোর দেবো এই সময়টার জন্য। একটু দাঁড়ান।
আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ 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 ভাই, শোনা যাচ্ছে। ওকে, তাহলে শুরু করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আশা করি ভালো আছেন। আপনারা তো জানেন আজকে ক্লাসটা কোলাবোরেশন হচ্ছে, ইসলাম কুইজ কন্টেস্ট করেছে তো। ইসলাম কুইজ কন্টেস্টের একজন প্রতিনিধি হিসাবে আমি এখানে আছি। ইসলাম কুইজ কন্টেস্ট সম্পর্কে ধারণা দেওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় অ্যানাউন্সমেন্ট করি যে আজকের ক্লাসে যারা যারা জয়েন করেছেন তাদেরকে নিয়ে বিশেষ একটা কুইজের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আপনাদের জন্য পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার থাকবে 500 টাকা, দ্বিতীয় পুরস্কার থাকবে 300 টাকা, এবং তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রত্যেকেই পাবে 200 টাকা করে, এবং ষষ্ঠ থেকে দশম পর্যন্ত প্রত্যেকেই পাবে 100 টাকা করে। প্রায় 2000 টাকার মতো পুরস্কার আছে। তো ওইটা বিস্তারিত বলার আগে এখন আমরা একটু আসি যে ইসলামিক কুইজ কন্টেস্ট এটা কি আসলে। তো এটা একটা হচ্ছে অরাজনৈতিক, টোটালি নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, যেটা হচ্ছে মানুষের মধ্যে দিনের দাওয়া দেওয়ার চেষ্টা করে, ইসলামের বার্তা পৌঁছায় দেয়। বিশেষত আমরা চেষ্টা করি যারা হচ্ছে জেনারেল লাইনে পড়াশোনা করে, যাদের ইসলাম সম্পর্কে ধারণা অনেক কম, তাদেরকে একদম বেসিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। এই ক্ষেত্রে আমরা বলি যে আমরা হচ্ছে ইসলামিক যে ধারণাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা করা হয় সেটা হচ্ছে আমরা কুইজে অ্যারেঞ্জ করি। আমরা কিছু টপিক দিয়ে দিই, সেই টপিক গুলো যারা হচ্ছে পার্টিসিপেট করবে তারা হচ্ছে টপিক গুলো সম্পর্কে একটু ধারণা নেয়, পড়াশোনা করে, দেন ওই টপিক গুলো থেকেই কোশ্চেন হয়। আমাদের কুইজে বাহির থেকে কোনো ধরনের কোশ্চেন হয় না। ধরেন যে আপনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না, সো আপনাকে আমি একটা ধরনের বিষয় পড়তে দিলাম। এখন আপনি পড়লেন, পড়ে হচ্ছে কুইজে অংশগ্রহণ করলেন। আরেকজন ব্যক্তি মনে করেন যে অনেক কিছু জানে ইসলাম সম্পর্কে, সেও আপনাদের সাথে অ্যাটেন্ড করলো। দুইজন কিন্তু আমাদের কুইজে একই ক্যাটাগরির মধ্যে পড়বে, কারণ হচ্ছে যে ব্যক্তি অনেক জানে তার ওই জানা জায়গা থেকে কিন্তু আমরা কোনো ধরনের কোশ্চেন করছি না বা করবো না। আমরা কোশ্চেন করি যে আমরা যে কন্টেন্টটা দিব বা দেই সেখান থেকে। অর্থাৎ আপনি যদি না পড়েও থাকেন, মানে আগে কোনো ধরনের জ্ঞান আপনার না থেকেও থাকে, তাহলে শুধুমাত্র আমাদের কন্টেন্ট পড়েও যে হচ্ছে সব জানে তার সাথে আপনি কম্পিটিশন করে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতে পারেন। তো এই হলো ব্যাপার। আর আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি যারা জানে না তাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করি। যারা মনে করেন যে মাদ্রাসা লাইনে পড়াশোনা করে, অনেক কিছু জানে ইসলাম সম্পর্কে, তো তাদেরকে জানানোর উদ্দেশ্য আমাদের না। এই জন্য আপনারা দেখবেন যে আপনাদের কাছে আমরা আসছি যে আপনারা সবাই এখানে যারা আছেন ম্যাক্সিমামই, আই থিঙ্ক যে সবাই জেনারেল লাইন থেকে পড়াশোনা করছেন। এই কারণে আপনাদেরকে নিয়ে আজকের আয়োজন আর কি। তো আপনাদের জন্য একটা কুইজের ব্যবস্থা থাকবে। কুইজটা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আপনারা যারা হচ্ছে আগ্রহী থাকবেন আপনাদেরকে ধ্রুব স্যার একটা লিংক দিয়ে দিবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আপনারা যুক্ত হবে। যুক্ত হলে ওইখানে আপনাদেরকে কিছু কন্টেন্ট দেওয়া হবে। সেই কন্টেন্টের উপরে আগামীকাল রাত 9টার সময় একটা হচ্ছে কুইজ হবে। কুইজের বিস্তারিত আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। আর এই ফাঁকে একটু বলে রাখি যে আমাদের ইসলাম কুইজ কন্টেস্ট আরো হচ্ছে যে বিষয়গুলো নিয়ে ডিল করে, আমরা হচ্ছে আমাদের যে পেজ আছে, অফিসিয়াল পেজ এবং ফেসবুক গ্রুপ আছে, ওইখানে আমরা হচ্ছে একটা সাপ্তাহিক কুইজ আয়োজন করা হয়। প্রত্যেক শুক্রবার কুইজ হয়। ওইখানে হচ্ছে বৃহস্পতিবার করে 10টা আয়াত বা 10টা হাদিসের মতো করে দেয়া হয়। সেই 10টা আয়াত বা হাদিস থেকে কুইজ হয় প্রত্যেক শুক্রবার। ওইখান থেকে 15 জনকে হচ্ছে মোবাইল রিচার্জ দিই আমরা। মাত্র 10টা আয়াত কিন্তু করা হয়। খুবই মানে সহজ একটা কুইজ হয়। মানে আপনি যদি দেখেন, দেখতে পাবেন যে প্রায় 70 জন আর 60 জন এরকম পাবলিক হচ্ছে ফুল মার্কস পায়। তো বুঝতে পারতেছেন কত ইজি হয়। তো আমাদের আমাদের হচ্ছে কুইজের কোশ্চেন কঠিন করার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি কিছু জানেন, কিছু শিখে চান, এটা আমাদের উদ্দেশ্য। এরপরে হচ্ছে আমরা মেগা কুইজও করি। মেগা কুইজ গুলোতে হচ্ছে প্রায় 5,000 টাকার মতো পুরস্কার থাকে। হ্যাঁ, ওইগুলো হচ্ছে কয়েক মাস পর পর করা হয়। আমাদের ফেসবুক গ্রুপ বা পেজ গুলোতে দেখলে আপনি যাই মানে ওগুলো অ্যাটেন্ড করতে পারবেন। এছাড়া আমাদের আছে ইয়াতিম প্রজেক্ট। আমরা ইয়াতিমদের হচ্ছে খাবারের ব্যবস্থা করি। তারপর হচ্ছে ড্রেসের ব্যবস্থা করা হয়। তারপর আমাদের হচ্ছে ইয়াতিমদের দায়িত্ব নেওয়া হয়েছে, তাদের ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা সব ধরনের ফ্যাসিলিটি আমাদের এই গ্রুপ থেকে দেওয়া হয়। তারপর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যে যারা হচ্ছে দরিদ্র স্টুডেন্ট আছেন তাদেরকে আমরা শিক্ষাবৃত্তি দিয়ে থাকি। হ্যাঁ, আমাদের আপনাদের যে ধ্রুব স্যার আছে উনি কিন্তু আমাদের অর্গানাইজেশনে একজন ডোনার বলতে পারেন, সম্মানিত ডোনার। উনি আমাদেরকে সাপোর্ট দেন। আমাদের কিন্তু হচ্ছে একটা ফান্ড রেইজ করা হয়, সেই ফান্ড থেকে আমরা হচ্ছে দরিদ্র স্টুডেন্টদেরকে শিক্ষাবৃত্তি দিই।
আপনারা মনে হয় এখানে রাজশাহী ইউনিভার্সিটি অনেকে আছেন। রাজশাহী ইউনিভার্সিটি গত ইয়াতে অনেকজন শিক্ষার্থী পাইছিল, আমাদের বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টে, অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টে অনেকজনই পাইছিল। প্রায় মনে হয় 6-7 জন পাইছিল আমাদের জাস্ট একটা ডিপার্টমেন্ট থেকেই। তো যা আপনারা হচ্ছে শিক্ষা করতে আসছেন, মানে পড়াশোনা করতে আসছেন, বাট হচ্ছে ফ্যামিলি সাপোর্ট দিতে পারতেছেন না, অর্থনৈতিক ভাবে আপনারা হচ্ছে পিছায় আছেন, আপনাদেরকে আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আমাদের ফ্রি বই বিতরণ একটা হচ্ছে কর্মসূচি আছে। এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইসলামিক বই আপনাদেরকে পড়তে দেব। আমরা নিজেরাই আপনাদেরকে পৌঁছায় দেবো, বিশেষত যারা আছে ইউনিভার্সিটির মধ্যে আছেন তাদেরকে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে আসবো, আপনি বইটা পড়বেন। হ্যাঁ, বই নিয়ে আসার দায়িত্ব আমাদের দিন, আপনি আরেকটা বই পড়তে চাইলে আপনাকে আরেকটা বই দেওয়া হবে। এর পাশাপাশি হচ্ছে আপনি যদি বই কিনতে চান, অনেকে আছে যে বই কিনতে চায় বাট অর্থের অভাবে কিনতে পারে না, তখন আমরা কি করি, ভর্তুকি মূল্যে বইটা দিয়ে দিই। ধরুন একটা বাজারের মূল্য বই হচ্ছে 300 টাকা, আমরা দেখা যাচ্ছে বইটা 1 টাকায় দিয়ে দিচ্ছি, মানে বাকিটা আমাদের ভর্তুকি আমাদের ফান্ড থেকে দিয়ে দেওয়া হয়। এছাড়া হচ্ছে আমরা বৃক্ষরোপণ করি। হ্যাঁ, আমাদের মসজিদ প্রজেক্ট আছে, মাদ্রাসা প্রজেক্ট আছে, এইগুলো আর অনেক ধরনের প্রজেক্ট আমরা করি। সমসাময়িক বিভিন্ন, যেমন বন্যা ইয়ে নিয়েও আমাদের প্রজেক্ট করা আছে। এই তো। এছাড়া হচ্ছে আপনাদের জন্য একটা বিশেষ যেটা বলবো, যে আপনারা যদি হচ্ছে আগ্রহী থাকেন, এইবার তো হচ্ছে আপনাদের আগামীকাল তো একটা কুইজ হবেই, এর পাশাপাশি যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে শুধুমাত্র আপনাদেরকে নিয়ে আমরা আলাদা করে কুইজের অ্যারেঞ্জ বা বিভিন্ন আদার্স প্রোগ্রাম করে অ্যারেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। তো এই তো মোটামুটি ইসলাম কুইজ কন্টেস্ট সম্পর্কে ধারণা দিলাম। আমরা মোটামুটি হচ্ছে উম্মাহ কল্যাণ নিয়ে কাজ করি, এতটুকু আর কি বললাম। আর আমাদের ফেসবুক গ্রুপ ছাড়াও টেলিগ্রাম গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে ছেলে এবং মেয়ে আলাদা গ্রুপ আছে, যেহেতু ফ্রি মিক্সিং ইসলাম এলাও করে না। ছেলে মেয়ে আলাদা মেসেঞ্জার গ্রুপ আছে, এবং ছেলে মেয়ে আলাদা অ্যাডমিন প্যানেলও আছে। হ্যাঁ, ছেলে অ্যাডমিন আলাদা, মেয়ে অ্যাডমিন আলাদা। মেয়ে অ্যাডমিন গুলো হচ্ছে মেয়েদের গ্রুপ গুলো চালায়, আর ছেলে অ্যাডমিন হচ্ছে ছেলেদের গ্রুপ গুলো চালায়। ওই অ্যাডমিন বা ওই মেসেঞ্জার গ্রুপ গুলোতে আপনারা হচ্ছে প্রতিদিন বিভিন্ন আয়াত হাদিসের পোস্টার গুলো পাবেন, দেওয়া পোস্টার গুলো পাবেন। এছাড়া আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে, ধরেন জীবন ঘনিষ্ঠ অনেক মাসলা জানা দরকার হয়, সেগুলো আপনারা ওখানে করলেই পেয়ে যাবেন। মোটামুটি এটা হচ্ছে আমাদের ইসলাম কুইজ কন্টেস্ট। তো কারো কোনো প্রশ্ন থাকলে বা কারো যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারেন, বা এর সাথে হচ্ছে ধ্রুব স্যার কিছু অ্যাড করতে চাইলে একটু করতে পারেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা সবাই হয়তো শুনতে পারছেন আমাদের ভাইয়া কি বলেছেন ইসলামিক কুইজ কন্টেস্ট থেকে। তো আমি মনে করি যে এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি, যে আপনারা এরকম একটা সুযোগ পেয়েছেন, কারণ এই সুযোগগুলো নর্মালি কিন্তু আমরা পাই না। তো সেক্ষেত্রে আপনারা এই সুযোগটা পেয়েছেন। আমি বলবো এখানে যারা আছেন প্রত্যেকেই, যারা এই যিনি অপরচুনিটিটা কাজে লাগাতে চান, তারা এই সুযোগটাকে একটু প্লিজ কাজে লাগাবেন, কারণ এই সুযোগটা আপনি যদি কাজে লাগান তাহলে আপনি কখনো হতাশ হবেন না। আর নর্মালি একটা হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করে একটা কুইজ টেস্ট দিতে কি এফোর্ট লাগবে, জাস্ট একটু স্টাডি করা। স্টাডিটা কি নিয়ে করতেছেন আপনি? আপনি আপনার ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে করতেছেন, সো এটা তো নেগেটিভ কিছু না, রাইট? সো এটা আপনার জন্য পজিটিভ কিছু। জাস্ট আপনি পারফর্ম করবেন, আপনি জাস্ট এই জিনিসটা শিখবেন, এই জিনিসটার সাথে আপনি একটু জড়িত থাকবেন, এটা আপনার জন্য অনেক পজিটিভ একটা জিনিস। এবং নিজেই আপনি শান্তি ফিল করবেন, এটার জন্য আপনার নিজের প্রতি একটা ভালো লাগা কাজ করবে। সো প্লিজ এই জিনিসটা আপনারা কাজে লাগাবেন। সো আমি একটা কাজ করছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সবাই এখানে যারা আছেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওইখানে আমাদের ভাই অ্যাডমিন থাকবেন। সো উনি হচ্ছে আপনাদেরকে কুইজ নিয়ে, পুরো জিনিসটা কিভাবে কুইজটা হবে, আপনারা জাস্ট কুইজটা পারফর্ম করবেন কিভাবে, সেটা উনি হচ্ছে সব দিক নির্দেশনা সেখানে দিয়ে দিবে। ঠিক আছে? আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি চ্যাট বক্সের মধ্যে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপাতত কোনো টেক্সট করা দরকার নেই। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে ফেলতে পারেন সবাই। আমি সময় দিচ্ছি, বেশি সময় লাগে না, জাস্ট ক্লিক করলেই আপনার জয়েন হয়ে যাবে। জাস্ট 2 মিনিট সময় দিচ্ছে, আপনারা সবাই জয়েন হয়ে যান। এবং এটার জন্য ভাইয়া যেটা বলেছিল যে প্রাইজ মানি আছে আপনাদের, পারফর্ম করতে কোনো পেমেন্ট করতে হবে না, পারফর্মের জন্য কোনো পেমেন্ট লাগবে, জাস্ট প্রাইজ মানি একদম ফিক্সড করে দেওয়া আছে, যে ফার্স্ট প্রাইজ মানি থাকবে, সেকেন্ড প্রাইজ মানি থাকবে, থার্ডের জন্য প্রাইজ মানি থাকবে। সো ওগুলো সব ফিক্স করা আছে, সেগুলো নিয়ে সম্পূর্ণ জিনিসগুলো মূলত বলা থাকবে। আপাতত এখনো অ্যাপ্রুভ করা হয়নি, আপনারা জাস্ট রিকোয়েস্ট দিয়ে রাখেন। ঠিক আছে? জাস্ট আপনারা রিকোয়েস্ট দিয়ে রাখবেন, এরপর আপনাকে অ্যাপ্রুভ করা হবে।
সবাইকে পাঠিয়ে দিয়েছি চ্যাট বক্সে, জাস্ট আপনারা রিকোয়েস্ট দিয়ে ফেলেন তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আপনাদের এরপর আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও দিচ্ছি, এখানে যারা যারা জয়েন হতে পেরেছেন তারা তো জয়েন হয়ে যাচ্ছেন, আর যারা পারছেন না তারা আমাকে আবার নক দিলে আমরা হচ্ছে আবার আপনাদেরকে কানেক্ট করে দিতে পারবো। সো অনেকেই জয়েন হয়ে ফেলছেন। ওকে, কারো কোনো প্রশ্ন নেই তাহলে? সো হ্যাঁ, সবাই জয়েন হচ্ছে আমি দেখতে পাচ্ছি। সো জাস্ট ক্লিক করবেন লিঙ্কটাতে এবং জাস্ট জয়েন করে ফেলবেন। আপনার হোয়াটসঅ্যাপ যদি আপডেটেড থাকে তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আপনার হোয়াটসঅ্যাপ আপডেটেড থাকলে অবশ্যই আপনি জয়েন করে ফেলতে পারবেন জাস্ট লিঙ্কটাতে ক্লিক করার পরেই। জাস্ট লিঙ্কটাই ক্লিক করবেন। ওকে, সো দ্যাটস ইট। আমি আবার একটু ভাইয়াকে ফ্লোর দিচ্ছি, ভাইয়া যদি কিছু বলেন। সো সবাই মূলত আমি মনে করি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলেছে, সো হোয়াটসঅ্যাপ প্রসিডিউরটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আর কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। সো ভাইয়া যদি কিছু বলে শেষ করে দিতেন। আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন তাহলে আমার তেমন কিছু বলার নাই। এতটুকু বলি যে যদি আমাকে ফলো দেওয়া হয় 2 মিনিট, তাহলে এতটুকু আপনাদেরকে বলি যে ইসলামিক কুইজ কন্টেস্ট এটা যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল এই গল্পটা আমি শেয়ার করি, করে আমি শেষ করবো ইনশাল্লাহ। তো ঘটনাটা হচ্ছে করোনার টাইম থেকে এটা শুরু হয়, যখন সবকিছু লকডাউনে চলে যায়। স্বভাবতই হচ্ছে আমরা বাসায় চলে যাই, বাসায় হচ্ছে সবকিছু বলা যায় যে আহ বন্ধ থাকে, জাস্ট ঘরের মধ্যে আর সর্বোচ্চ মসজিদ পর্যন্ত যাওয়া হয়। তো আমি আসলে যদি ব্যক্তিগতভাবে বলি, আমি ইসলাম নিয়ে উদাসীন ছিলাম, আমার দিন সম্পর্কে উদাসীন ছিলাম। তো যখন করোনা শুরু হলো তখন চারিদিকে মৃত্যু মৃত্যু দেখা যাচ্ছিলেন, আপনারা যারা ফেস করছেন, চারিদিকে কিন্তু মৃত্যু মিছিল ছিল। তো সেখান থেকে আমার অন্তরে একটা ভয় ঢুকে যায় যে একদিন তো মরতে হবে, মরার একটা ভয় ঢুকে যায়। তো সেখান থেকে মনে হলো যে না একটু আহ আহ আচ্ছা, আচ্ছা শেষ করছি 2 মিনিট। তো সেখান থেকে মনে হয় যে না আমাকে তো মনে হয় একটু পড়াশোনা করা উচিত, ইসলাম সম্পর্কে একটু জানা উচিত। তো তখন থেকে আমি একটু পড়াশোনা করি। তো পড়াশোনা করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে না, আমি একাই জানলে হবে না, আমাদের সবাইকে জানাইতে হবে। তো এখান থেকে আমি যে কাজটা করি, আমার প্রথম ফেসবুক যে ফ্রেন্ডরা ছিল তাদেরকে নিয়ে আমি একটা কুইজের ব্যবস্থা করি। তো ওইখানে মোটামুটি অনেকেই পার্টিসিপেট করেছিল। তখন থেকে আমার মনে হয়েছে যে না, এটার মাধ্যমে আমি এই দাওয়া প্রোগ্রামটা চালাই যাইতে পারি ইনশাল্লাহ। তো সেখান থেকে ইসলামিক কুইজ কন্টেস্টের যাত্রা 2020 সাল থেকে শুরু। আজ আলহামদুলিল্লাহ 4 বছর হয়ে গেছে। আমার 4 বছরে আলহামদুলিল্লাহ সবসময়ই কাজ করছি ইসলাম প্রচার এবং প্রসারের কারণে। আমাদের কখনোই রাজনৈতিক বিষয় ঢোকেনি। আপনারা জয়েন হয়ে ক্লাস শেষে করতে পারেন, সো আমি সেখানে সব জানিয়ে দিব। সো আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার করে দিচ্ছি। সো আমরা যেটা করছিলাম সেটা কি কন্ট্রাস্ট, অর্থাৎ কন্ট্রাস্টে আমরা প্রায় 9টা ওয়ে শিখেছিলাম। অলদো, ইভেন দো, হাউএভার, নেভারদালেস, ননদালেস, ইনস্পায়ার অফ, ডেসপাইট। সো এই জিনিসগুলো মূলত কিন্তু আমরা শিখেছি। সো এইবার আমার যেটা কাজ হবে রেজাল্টটাকে শেখা। রেজাল্টটা শেখার জন্য 3টা শব্দ আমাকে জাস্ট মাথায় রাখতে হবে। যদি আমি 3টা শব্দ মাথায় রাখতে পারি তাহলে আমার রেজাল্টের কাজ অর্ধেক কমপ্লিট। সেটা হচ্ছে বিকজ, তারপরে হচ্ছে আপনার অ্যাস, আরেকটা হচ্ছে আপনার সেন্স। এই 3টা শব্দ মাথায় রাখলে আপনার রেজাল্টের কাজ শেষ। রেজাল্ট মানে বোঝানো হচ্ছে কোনো একটা কিছুর কারণে কোনো একটা কিছু পরিণতি ঘটা, সেটাকে আমরা রেজাল্ট বলতেছি। ঠিক আছে? যেমন মনে করেন আমি বললাম আই লাভ হিম, আই লাভ হিম, এবং আমি যদি বলি আই, পাস্ট দিয়ে করেছিলাম তো পাস্ট দিয়ে করে, আই গেভ হিম আ কার। দেখেন এই বাক্যটা একটু দেখেন। আই লাভড হিম, আই গেভ হিম আ কার। আই লাভড হিম, আই গেভ হিম আ কার। এখন দেখেন আমি
তাকে ভালোবাসি এবং সেজন্য কিন্তু আমি তাকে একটা গাড়ি দিছি। এই যে আমি গাড়ি দিছি, এই ভালোবাসা এই দুইটা কিন্তু কানেক্টেড। কিভাবে? ভালোবাসার পরিণতি হিসেবেই কিন্তু সে আমার কাছ থেকে একটা কি পাইছে? গাড়ি পাইছে। সো এরকম ২ ধরনের বাক্যগুলো যেগুলো কিনা একটা বাক্যের পরিণতি হিসেবে কাজ করে দ্বিতীয় বাক্যটা, সেই ক্ষেত্রে আপনাকে এই বিকজ, অ্যাজ, সিন্স ব্যবহার করার একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিতে হবে। এখন কথা হচ্ছে আমরা নরমালি বিকজটাকে পরে রাখি, অ্যাজটাকে পরে রাখি। বাট আজকে আমরা যেটা করব, এই রেজাল্টের যে বিকজ, অ্যাজ আর সিন্স আছে, এই রেজাল্টের যে বিকজ, অ্যাজ আর সিন্স আছে, এই বিকজ, অ্যাজ আর সিন্স আপনাকে এখন শুরুতে নিয়ে আসতে হবে। সবাইকে এই জিনিসটা বুঝতে পারছেন এখন আমি যা বললাম? আজকের পর থেকে বিকজ, অ্যাজ, সিন্স এই ৩ টা শব্দ বাক্যের পরে না রেখে চেষ্টা করবেন বাক্যের আগে রাখার জন্য। ওকে? ডান। সো চলুন বিকজটাকে বাক্যের আগে রাখি। প্রথমে এখন আমি বিকজ শব্দটাকে নিব। আমার কাজ হচ্ছে আজকে বাক্যগুলো ক্রিয়েট করা শেখা। যাতে করে আমার আর কখনো সিম্পল সেন্টেন্স ইউজ করতে না হয় এই সকল ক্ষেত্রে। ঠিক আছে? এই সকল ক্ষেত্রে আমরা অলওয়েজ কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব। বিকজ লিখে প্রথম বাক্য তারপর আবার কমা, অলদোর মতো। অলদো যেরকম শুরুতে নিয়ে প্রথম বাক্যের পর কমা, সেম ভাবে বিকজটাকে শুরুতে নিয়ে প্রথম বাক্যের পর কমা। সো বিকজ আই লাভড হিম আই গেভ হিম আ কার। বিকজ আই লাভড হিম আই গেভ হিম আ কার। এইটুকু কি সবাই বুঝতে পারছে বিকজটা কিভাবে আসছে? আমি কিন্তু বলতে পারতাম যে আই গেভ হিম আ কার বিকজ আই লাভড হিম, তখনই তার কমা আসতো না। বাট বিকজটা শুরুতে আসছে দেখে কমাটা আমি দিতে পারছি। সো বিকজটাকে সবসময় শুরুতে রাখবেন। বিকজ আই লাভড হিম আই গেভ হিম আ কার। বুঝতে পারছি? এইবার যেই জায়গায় আপনি বিকজ বসানো শিখছেন সেই জায়গায় এখন চাইলে এস বসাতে পারবেন। সো অ্যাজ আই লাভড হিম আই গেভ হিম আ কার। তাহলে বিকজ যে জায়গায় বসছে সেই জায়গায় কি বসতে পারবে? অ্যাজ বসতে পারবে। বুঝতে পারছি? সেম ভাবে যে জায়গায় অ্যাজ বসছে সেই জায়গায় কি বসতে পারবে? সিন্স বসতে পারবে। সিন্স আই লাভড হিম আই গেভ হিম আ কার। সিন্স আই লাভড হিম আই গেভ হিম আ কার। না, মাঝে দিলে ভুল হবে না, বাট মাঝে দিলে আপনার ওইটা কমন হয়ে যায়। ঠিক আছে? আমি আপনাকে জাস্ট স্ট্যান্ডার্ডের মধ্যে যেটা মোস্ট ফর্মাল এবং ইন্টারেক্টিভ সেটা মূলত আমি আপনাকে শেখাচ্ছি। বুঝতে পারছেন? জাস্ট আইএলটিএস এ আপনি এভাবে লিখার চেষ্টা করবেন। ওকে? আচ্ছা। সো বিকজ ইউজ করব আমরা, অ্যাজ ইউজ করব আর সিন্স ইউজ করব। আমি আবার বলতেছি বিকজ ইউজ করব, অ্যাজ ইউজ করব আর এটা কি? সিন্স ইউজ করব। বিকজ যে জায়গায় ইউজ করব, অ্যাজও সে জায়গায় ইউজ করব, সিন্সও সে জায়গায় ইউজ করব। নরমালি বিকজের চাইতে অ্যাজ আর সিন্সটা বেশি ব্যবহার করা হয় ফর্মাল জায়গাগুলোতে। মনে থাকবে এটা? হ্যাঁ, অনেকে লিখতেছে জীবনে ক্ষমা সুন্দর বাক্যে কমা সুন্দর। এক্স্যাক্টলি ওই জিনিসটা থেকেই মূলত এটা করতে পারেন। সো কমা আসতেছে আপনার শুরুতে দিলে। তো সিন্সটাকে ইউজ করার চেষ্টা করবেন। আমি পার্সোনাল প্রেফার করব আপনি সিন্সটাকে ইউজ করার চেষ্টা করবেন। বুঝতে পারছি? তারপর সেকেন্ড ক্যাটাগরিতে আপনি অ্যাজ রাখেন, তারপর থার্ড ক্যাটাগরিতে আপনি বিকজ রাখেন। নরমালি একটা জায়গার রেজাল্ট প্রকাশ করার জন্য আপনার কাছে ৩ টা অপশন আছে। আপনি আপনার নিজের পছন্দ মতো ইউজ করবেন। কিন্তু আপনি ভালো করেই জানেন কোনটা বেশি কমন, কোনটা আনকমন, কোনটা শুনতে ভালো লাগে। তো সেই অনুযায়ী আপনি আপনার অ্যাপ্রোচটাকে কাজে লাগাবেন। রেজাল্টটা কি সবাই বুঝতে পারছি? সো কন্ট্রাস্ট গেল, আমার রেজাল্টও গেল। সো রেজাল্টটাকে আমরা এভাবে ইউটিলাইজ করব। এরপর আমার কন্ডিশন, কন্ডিশনের ক্ষেত্রে আমাকে জাস্ট ৩ টা জিনিস মাথায় রাখতে হবে। ৩ টা জিনিস মাথায় রাখেন। লাইফে কন্ডিশন সেন্টেন্স নিয়ে আপনার প্রবলেম হবে না। কারণ লিখার জন্যই শিখতেছেন। আপনার গ্রামাটিক্যাল কোনো এমসিকিউ আমি আর দিব না এখানে। সো এখানে জাস্ট একটু ৩ টা জিনিস মাথায় রাখবেন। নাম্বার 1 যে জিনিসটা আমি আপনাকে মাথায় রাখতে বলবো, সেটা হচ্ছে একটা জিনিস হইলে একটা কিছু হবে। ঠিক আছে? একটা জিনিস হইলে একটা কিছু হবে এরকম একটা সেন্স। মনে করেন আমি বললাম ইফ যুক্ত বাক্য থাকবে, প্রত্যেকটাতে ইফ থাকবে। নাম্বার 2 ইফ থাকবে। নাম্বার 3 ইফ থাকবে। এখন দেখেন ৩টা ইফের মধ্যে আমি জাস্ট একই কথা বলবো, একটু মাথায় রাখবেন। আমি প্রথমটায় বললাম ইফ আই উইন দ্য লটারি আই উইল বাই আ কার। দেখেন প্রথমে এই বাক্যটা লিখলাম ইফ আই উইন দ্য লটারি আই উইল বাই আ কার। এই বাক্যটাকে আমি এইভাবে আবার লিখতেছি, জাস্ট আমার টার্মটা একটু মাথায় রাখবেন, দেখবেন পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। ইফ আই উইন দ্য লটারি আই উইল বাই আ কার। তারপর আবার যদি বলি ইফ আই ওন দ্য লটারি, দেখেন একই বাক্যটাকে আমি ৩ ভাবে লিখবো, কিন্তু কেন লিখলাম ৩ ভাবে অ্যাজ এ রাইটার সেটা আমি আপনাকে এক্সপ্লেন করে দিলে আজকের পর থেকে আর কখনো কন্ডিশনাল সেন্টেন্স আপনার প্রবলেম হবে না। সো ইফ আই অন দ্য লটারি, এবার আমি লিখবো আই উড বাই আ কার। ডান। এরপর আবার লিখবো ইফ আই হ্যাভ অন দ্য লটারি আই উড
have bought a car। এই তিনটা বাক্য দিয়ে একটু খেয়াল করেন। আমি কি বললাম? ইফ আই উইন দ্য লটারি আই উইল বাই আ কার, ইফ আই অন দ্য লটারি আই উড বাই আ কার, আর ইফ আই হ্যাভ অন দ্য লটারি আই উড হ্যাভ বট আ কার। এই তিনটা কিন্তু তিন ধরনের কন্ডিশনাল, যেটা আমি বলি ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল। বাট আলটিমেটলি আপনার এত কিছু মাথায় রাখার দরকার নেই। যে আমি লিখতে বসছি এখন, আমি কি ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন এসব মাথায় রেখে যদি লিখতে বসি, তাহলে আমার লেখাটা আর হবে না। আমার কথা হচ্ছে কেন আমি ইউজ করলাম। যদি আমি জানি যে কেন এটা করলাম, তাহলে কিন্তু আপনার কোনো রুলস জানতে হবে না। তা দেখেন, যদি কখনো এরকম সেন্স থেকে লিখেন যে একটা কিছু যদি হয় তাহলে আরেকটা কিছু ঘটবে, মনে করেন একটা কিছু হইলো তাহলে এই কারণে আরেকটা কিছু ঘটবে, এই কন্ডিশনটা যদি পূরণ হয় তাহলে এই জিনিসটা ঘটবে, এরকম যদি সেন্স থেকে বলেন, যেমন আমি লটারিটা যদি জিতি তাহলে আমি গাড়িটা কিনবো, আপনি স্টেটমেন্ট দিলেন আসলেই কিনবেন গাড়িটা। আমি আবারও বলতেছি, আপনি স্টেটমেন্ট দিলেন যদি এই জিনিসটা হয় তাহলে এই জিনিসটা ঘটবে, এটা আসলেই ঘটবে। যদি আমি আসলেই লটারিটা কিনি তাহলে আমি কি কিনবো? গাড়ি কিনবো, দ্যার ইজ নো ডাউট, কারণ আমি এটাই স্টেটমেন্ট হিসেবে দিলাম। সো যদি আপনি এরকম কিছু করেন যে একটা জিনিস যদি হয় তাহলে আমি এটা কিনবো, একটা জিনিস যদি হয় আমি এটা করব, একটা জিনিস যদি হয় তাহলে এটা হবে, এই যে সেন্সটা, এই সেন্সটা থেকে যতবার কথা বলতে যাবেন ততবার এই এক নাম্বারটি ইউজ করবেন। এক নাম্বারটা কি জানেন? ইফের সাথে যে কথাটা বলবেন সেটা নর্মাল সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যটা বলবেন। ইফ আই উইন দ্য লটারি, ইফ আই প্লে ক্রিকেট, ইফ আই ইট, এভাবে বলতে পারেন। ঠিক আছে? যেমন যদি আরো উদাহরণ দেই এটার, যে যদি আমি আসি তাহলে আমি কি বলবো? ইফ আই কাম। ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম অংশ হবে। তারপর আমি যদি বলতে পারি যদি তুমি খাও, তাহলে ইফ ইউ ইট। জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্সটা ইউজ করবেন। এখানে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। জাস্ট ভার্বে ইংরেজিতে আনবেন। ইফ আই উইন দ্য লটারি, ইফ আই কাম, ইফ ইউ ইট। এইটা হচ্ছে আমার প্রথম অংশ হবে। দ্বিতীয় অংশে যেটা করবেন ওইটা ঘটলে, যেটা করবেন মানে কি এখনো করেন নাই, সেটাকে সবসময় উইল দিয়ে বলার চেষ্টা করবেন। যে ইফ আই কাম আই উইল ডু দ্যাট। সো এরকম উইল দিয়ে বলার চেষ্টা করবেন, যত কিছু বলবেন উইল দিয়ে বলার চেষ্টা করবেন, যদি ওটা করেন, মানে এখনো তো কিন্তু করেন নাই। ইফ ইউ ইট, যদি তুমি খাও তাহলে আমি খাবো, তাহলে ইফ ইউ ইট আই, আমি খাবো বলছি এখনো খাই নাই, তাহলে আই উইল ইট। সো ইফ ইউ ইট আই উইল ইট। সেম ভাবে ইফ আই উইন দ্য লটারি আই উইল বাই আ কার। নর্মালি আয়ের সাথে উইলটাকে একবারে সাথে সাথে বলার চেষ্টা করবেন, আই উইল আই উইল। যদি আমি জাস্ট এটা হইলে এটা হবে এরকম ধরনের কথা বলতে চাই, যদি আজকে আমরা এটা করি তাহলে কালকে এটা হবে, এই টাইপের কথা যদি বলেন, তাহলে ইফ দিয়ে প্রথমটুকুকে জাস্ট নর্মাল সিম্পল প্রেজেন্টে বলবেন, বাকিটা আই উইল দিয়ে বলবেন। শুধু উইল হবে না, আর অনেক কিছু হতে পারে, মডেল হতে পারে, বাট উইল দিয়েই নর্মালি আপনার রিটেনে ম্যাক্সিমাম সময় লিখতে হয়। বুঝতে পারছি? আপনি অন্যান্য মডেল ইউজ করতে পারবেন চাইলে, নো প্রবলেম। আচ্ছা, এরপর দেখেন, তাহলে একজন রাইটার যে কিনা ইফ আই উইন দ্য লটারি আই উইল বাই আ কার লিখে, সে কেন ইফ আই ওন দ্য লটারি আই উড বাই আ কার এই জিনিসটা লিখতে পারবে? ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? এটা কেন পারবে সে? কারণ এখানে তো সেম ঘটনার কথা বলা হচ্ছে, বাট কেন সে দুইটা ভিন্ন ভাবে লিখলো? দেখেন, ইফ আই অন, এখানে কিন্তু আর উইন বলি নাই, এখানে উইনের দুই নাম্বার ফর্ম দিছি, পাস্ট ফর্ম দিছি অন, এবং যে জায়গায় উইল বলছিলাম সেই জায়গায় এখন কি দিচ্ছি? উড। তার মানে দেয়ার ইজ এ রিজন, এখানে একটা রিজন আছে। একই জিনিস, বাই আ কার, দ্য লটারি, দুইটা সেম জিনিস। বাট ইফ আই উইন না বলে বলতেছি ইফ আই অন দ্য লটারি, আই উইল না বলে আমি বলতেছি উড বাই আ কার। তার মানে আমি দুইটাকে পাস্ট ফর্মে দিয়ে দিলাম। মনে রাখবেন এই সকল জায়গায় দুইটাকে পাস্ট ফর্মে কেন দিলাম? যখন আপনি গল্প বলার জন্য বলবেন। কি বলছি? যখন আপনি গল্প বলার জন্য বলবেন, আসলে আপনার এটা করার কোনো নিয়ত নাই, এটা ঘটার সম্ভাবনা। কি কি বলছি? গল্প বলার জন্য বলতেছেন, ঘটার সম্ভাবনা নাই, এটা অসম্ভব, জাস্ট হয়ে গেছে, এখন আর চান্স নাই, একটু গল্প বলি আপনার সাথে, তখন এটা আমি বলে থাকবো। জিনিসটাকে বুঝতে পারছি? যদি আমি লটারি জিতি না, দেখবি আমি একদম পুরো দেশ কিনা ফেলবো। বুঝতে পারছেন? যখন এরকম গল্প বলার জন্য বলে না, তো ওই গল্প বলার জন্য যখন আপনি বলবেন যে এইটা হলে এইটা হয়ে যাবে, এইটা হলে এটা হয়ে যাইতো, আমি যদি লটারিটা জিততাম আমি গাড়িটা কিনেই ফেলতাম, কিন্তু আমি আসলে লটারি জিতিও নাই, আমার গাড়ি কেনাও হয় নাই। জিনিসটাকে বুঝতে পারছেন? জাস্ট গল্প বলার জন্য, জিতে তো নাই, উল্টা গল্প বলতেছে। তো সেই ক্ষেত্রে এইভাবে আপনি লিখতে পারবেন, এই লটারির বিষয়টা, এই গাড়ি কেনার বিষয়টাকে আপনি এভাবে বলতে পারবেন। জিনিসটাকে বুঝতে পারছি? আর যদি সত্যি আপনি গাড়ি কিনেন এবং লটারিটা যদি জিতার চান্স থাকে বা জিতলে এটা কিনবেন, এটা যদি বলতে চান তাহলে উপরেরটা দিয়ে বলবেন। আর যদি গল্প বলার জন্য জাস্ট কোনো চান্স নাই, শুধু গল্প বলতে চান, তাহলে আপনি দ্বিতীয়টা ইউজ করবেন। এই প্রথম আর দ্বিতীয়টার পার্থক্য বুঝতে পারছি? প্রথমটায় আসলে আপনি ওটা হবে, দ্বিতীয়টা ওটা হওয়ার চান্স নেই। ক্লিয়ার এটা? ওকে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরেরটায় যাই।
দেখেন এই বাক্যটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই বাক্যটা আবার কোত্থেকে আসলো, যে ইফ আই হ্যাভ অন দা, এখানে আমি হ্যাভ ভার্ব দেওয়া লাগতেছে, আর হ্যাভ ভার্বের পরে তো 3 নাম্বার ফর্ম থাকেই। সো হ্যাভ ভার্ব দিয়ে তারপর অন দিতে হচ্ছে, আবার উডটাকে আবার হ্যাভ যোগ করে এরপর আবার 3 নাম্বার, তাহলে যেটা ছিল শুধু ওন সেটা আগে দিলাম হ্যাভ, যেটা ছিল উড বাই সেটা উডের পরে আবার হ্যাভ দিলাম, আর হ্যাভের পরে তো আবার 3 নাম্বার ফর্ম লাগবে, তাহলে উড হ্যাভ বট হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে এই চেঞ্জটা আবার কেন বাক্যে নিয়ে আসলাম, সেই লটারির কাহিনীতেই, সেই গাড়ির কাহিনীতেই। মনে রাখবেন, ইফ আই অন দ্য লটারি আই উড বাই এ কার, এইটা ছিল জাস্ট গল্প বলার জন্য, অসম্ভব, এবং এটা সম্ভব না, কিন্তু গল্প বলার জন্য জাস্ট আমার, আসলে হইলেও এটা যে আমি কিনতাম গাড়ি, এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। বাট এই জায়গায় দেখেন, ইফ আই হ্যাভ অন দ্য লেটার, এবার কিন্তু শুধু অন বলি নাই, এবার লাগবে টু হ্যাভ ভার্ব, মানে প্রেজেন্ট পারফেক্টেড টু হ্যাভ ভার্ব লাগবে। ইফ আই হ্যাভ অন দ্য, ইফ আই হ্যাভ অন দ্য, এটা আপনার লাগবে। আর এদিকে উড না বলে উডের সাথে আর হ্যাভ যোগ করবেন, আগে ওনের সাথে হ্যাভ যোগ করছেন, এবার উডের পরে আবার কি যোগ করবেন, হ্যাভ যোগ করবেন। আর হ্যাভের পর তো 3 নাম্বার ফর্ম অটোমেটিক আসবে, এখানে তো আর বাই লিখতে পারবেন না, শুধু উড লিখলে বাই লিখতে পারতেন, বাট উড হ্যাভের পর বট লিখতে হবে। তাহলে ইফ আই হ্যাভ অন দ্য লটারি আই উড হ্যাভ বট আ কার, এই জায়গাটা কখন ইউজ করতেছে, এই জায়গাটা তখনই ইউজ করতেছে যখন, এই জায়গাটা তখনই ইউজ করতেছে যখন আপনার আফসোস ফিলিং হচ্ছে, রিগ্রেট ফিলিংস আসতেছে। আমি আবারও বলতেছি, যখন আপনার আফসোস হচ্ছে, রিগ্রেট ফিল হচ্ছে, তখন। সবাইকে বুঝতে পারছি? মানে এটার সেন্সটা হবে এরকম, যে আপনি যখন ফিল করতেছেন যে যদি কিনতে পারতাম, আসলে আমার গাড়িটা খুব দরকার ছিল, সো এখন গাড়িটা কেনার সুযোগও হইতেছে না, এখন এই সুযোগটাও মিস করে ফেলছিলাম, যে সত্যি জিততে পারতাম রে, তাহলে আজকে আমি এই গাড়িটা কিনেই ফেলতাম। বুঝতে পারছি এই সেন্সটা, জাস্ট আফসোসের সেন্স। আচ্ছা, এই জায়গাটা চেঞ্জ হবে, সেই জায়গাটা হ্যাড হবে, টু হ্যাভ ভার্বই হবে বাট হ্যাড হবে। আচ্ছা, সো এটা একটু বুঝতে পারছেন আপনারা? মানে একই জিনিস আমার আমার চিন্তাধারার উপর ডিপেন্ড করবে আমি কোন শর্তযুক্ত বাক্যটা দিব। প্রথমটাই হচ্ছে, আমি যদি লটারিটা জিতি তাহলে আমি গাড়িটা কিনবো, এটা আমার কথা, আসলেই কিনবো, ইটস আ পজিটিভ স্টেটমেন্ট। আর আরেকটা হচ্ছে গল্প বলার জন্য, আরে কিনবো কিনবার ফ্যাক্ট না, কিন্তু জিতিও নাই, আবার কিনারও কোনো গ্যারান্টি নেই, আমার তো মন খালি মুখটা চালাইছি, চাপা মারছি, ইফ আই অন দ্য লটারি আই উড বাই আ কার, ঠিক আছে, এইরকম টাইপের। সো তখন আমি দ্বিতীয়টা ইউজ করছি। আবার তৃতীয়টা ইউজ করছি, আসলে আমি হয়তোবা কিনতাম বাট আফসোস, এটা আমার দ্বারা হয় নাই, ইস যদি এটা হইতো অনেক ভালো হইতো, একটা রিগ্রেট ফিলিং কাজ করতেছে। বুঝতে পারছি এই জিনিসটা? আচ্ছা, এইবার একই জিনিস দেখবেন বিভিন্ন জায়গায়, ইফ আই হ্যাড কাম আর্লিয়ার আই উড হ্যাভ ক্যাচ দ্য ট্রেন, এরকম ধরনের জিনিস পাইছেন? আই উড হ্যাভ ক্যাচ দ্য ট্রেন, কট দ্য ট্রেন, এরকম টাইপের জিনিসগুলো, যে আমি যদি একটু আগে আসতে পারতাম ট্রেনটা ধরতে পারতাম, আমি যদি একটু আগে আসতে পারতাম আই উড হ্যাভ মেড উইথ ইউ, আমি তোমার সাথে দেখা করতে পারতাম, এটা একটা আফসোস ফিলিং থেকে তারা বলে। এই জন্য 3 নাম্বারটা ইউজ করে বলতে হয়। জিনিসটাকে বুঝতে পারছেন? তার প্রথমটা হচ্ছে জাস্ট আপনি স্টেটমেন্ট দিলেন পজিটিভ, যেটা হলে এটা করবেন, একদম সোজাসাপটা কথা। দ্বিতীয়টা জাস্ট হওয়া সম্ভব না, তবু আপনি বলার জন্য বলছেন। তৃতীয়টা হচ্ছে আসলে এটাও হওয়া সম্ভব না, আল্টিমেটলি যেহেতু পাস্ট হয়ে গেছে, কিন্তু একটা আফসোস ফিলিং ছিল, যে একটা আফসোস ফিলিং, মনের মধ্যে একটা ইমোশন নিয়ে এটা বলতেছেন। তো ইমোশন নিয়ে যখন বলবেন তখন থার্ড কন্ডিশনার ইউজ করতে হয়, এবং যখন রাইটার লিখে ম্যাক্সিমাম সময় ইমোশনটা চলে আসে, এই জন্য থার্ড কন্ডিশনারের ইউজটা বেশি হয়। সবাই কি কন্ডিশনাল সেন্টেন্সটা ক্লিয়ার হয়েছেন? আলটিমেটলি আমরা কন্ডিশনাল সেন্টেন্সের রুলস মুখস্থ করে আসছি, বাট আলটিমেটলি ব্যবহার কখন করতে হয় এটাই জানি না। বুঝতে পারছেন? সারা জীবন আর ব্যবহার করার সুযোগ হয় না 3 নাম্বারটা। 2 নাম্বারটা 3 নাম্বারটার মধ্যে একদম গোলমাল লেগে যায়। আমরা মনে করি 2 নাম্বারে যেটা ইউজ করা যাবে 3 নাম্বারে এটা ইউজ করা যাবে না। এটা আসলে নরমালি ডিপেন্ড করে অ্যাজ এ রাইটার আপনি কি প্রকাশ করতে চান। 3টা বাক্যই দেখেন একই বিষয় নিয়ে কথা, বাট প্রকাশ ভঙ্গিটা ভিন্ন। অ্যাজ এ রাইটার এখন থেকে আপনি অন্তত বুঝবেন, যে জায়গায় রাইটার আর সুন্দর করে লিখে দেখছে আই ইফ আই হ্যাড অন দ্য লটারি আই উড হ্যাভ, আপনি কিন্তু বুঝতে যাবেন রাইটার একটা আফসোস ফিলিং রাখছে আর একটা ইমোশন রাখতেছে। বুঝতে পারতেছি? আর নাম্বার ওয়ানটা হচ্ছে আপনার জাস্ট বলার জন্য না বলে জাস্ট সে এটা করবে যদি এটা হয়। ইফ আই উইন দ্য লটারি আই উইল বাই আ কার, যদি আসলে আমি লটারিটা জিতে আমি হয়তো বা গাড়িটা কিনবো, এটা জাস্ট আমি জানান দিলাম আপনাকে, যেটা হয় আমি এটা করব। এই সেন্সগুলোর কথাবার্তা বলার সময় এইভাবে ইউজ করবেন, যে আই উইন, আরেকটা হচ্ছে আই উইল বাই আ কার, জাস্ট নর্মাল ফিউচারটা রেখে দিলেই চলবে। সো এইটা হচ্ছে নর্মালি আমার কন্ট্রাস্ট করা, রেজাল্টের কথা বলা, আর একটা কন্ডিশনের কথা বলা। ম্যাক্সিমাম সময় আপনি যখন কোনো একটা এসে লিখবেন সেখানে কন্ট্রাস্ট আসবে, সেখানে রেজাল্ট আসবে, সেখানে আপনার
কন্ডিশন আসবে। সো আমরা কি এখন কন্ট্রাস্ট, রেজাল্ট, কন্ডিশন সবগুলো কি একদম অসাধারণভাবে লিখতে পারবো কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে? আমার কাছে অল্টারনেটিভ ওয়ে আছে, আমি বিভিন্ন ওয়েতে লিখতে পারবো। সো আই থিঙ্ক আপনার এখানে নলেজ গ্রো করে ফেলছে। এখন আপনার কোনো একটা এসে লিখতে গেলে, কন্ট্রাস্ট করতে গেলে হাত পা কাঁপবে না। দুইটা বাক্যকে ফুল স্টপ দিয়ে লিখতে হবে না, অন্তত এই ফুল স্টপগুলোকে ভেঙে কমা দিয়ে দুটো কানেক্ট করতে পারবেন। আপনার কাছে এখন সুন্দর সুন্দর ওয়ার্ড আছে কানেক্ট করার জন্য, নেভারদ্যালেস, ননদ্যালেস, ইনস্পাইট অফ, ডেসপাইট, অ্যাজ, সিন্স, এই লেখাগুলো আর আপনার কোনো বইয়ে পড়তে হবে না, বরং এখন আপনি এটা আপনার লিখার মধ্যে নিয়ে আসতে পারবেন, আপনার লিখার মান চেঞ্জ করতে পারবেন। বুঝতে পেরেছি। সো এই ছিল মূলত আমাদের আজকের এই স্পেশাল ক্লাস, যেটা কিনা আইএলটিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আইএলটিএস এ একই ধরনের প্যাটার্ন খুব একটা সহ্য করা হয় না এবং সেটার জন্য মার্কস কমিয়ে দেওয়া হয়। সো আই থিঙ্ক এখন আর আপনার এইগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না। সো এটাই মূলত আজকে আমাদের ক্লাস ছিল, যে অ্যাপ্লিকেশন অফ কমপ্লেক্স সেন্টেন্সেস। সো এইটাই মূলত আমাদের অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছি। এখন বলতে পারেন যে ক্লাসে তো কিছু বুঝলাম না বা বুঝছি পরে তো ভুলে যাই, এটার জন্য নিচে অলরেডি ক্রিয়েট করে রাখা আছে যা যা আমি এতক্ষণ বলছি। যে হাউএভার প্যাটার্ন হচ্ছে কি, স্টেটমেন্টটা বলা, তারপরে সেমিকোলন, তারপরে হাউএভার, তারপর কমা, তারপর কন্ট্রাস্টিং আইডিয়াটা দেওয়া। রুলসটা কি, হাউএভার ব্যবহার করার সময় একটা মূল বাক্য একটা বিপরীত ধারণার মধ্যে ব্যবধান তৈরি করতে হবে, তো বিরাম চিহ্ন হিসেবে সেমিকোলন কমা ব্যবহার করতে হবে। তো এরকম ইনস্ট্রাকশন আকারে এটা অলরেডি আপনাদের জন্য সাজানো আছে। সো এইটা আমি আপনাকে পিডিএফ দিয়ে দিব, কোনটা ইউজ করার সময় কি করতে হবে সব এখানে বলা আছে। ওকে, তাহলে আপনি আর ভুলবেনও না, আপনার কোনো প্রবলেমও হবে না এটা নিয়ে। বুঝতে পারছি। সো এটা নিয়ে টেনশন করানোর কোনো দরকার নাই। সো এই জন্য বলছি যে আপাতত আপনি খাতায় ফোকাস করার দরকার নেই, এটা আমি দিয়ে দিব। জাস্ট আজকে ক্লাসে মনোযোগ দেন, যে ক্লাসটা আপনি বুঝছেন কিনা। আশা করছি আপনার আর কখনো কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে ভয়টা কাজ করবে না। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে সবারই ভয় থাকে, বাট আপনি এখন জানেন আপনি ব্যবহার করার পারপোজটা কি, কখন ব্যবহার করতে হবে। সো এখন আপনার মাঝে কনফিডেন্স চলে আসবে। ওকে, ঠিক আছে। আর চেষ্টা করব আরেকটা ক্লাস নেওয়ার। আর মনে রাখবেন আপনাদের হয়তো নেক্সট ক্লাসটাই হবে ফাইনাল ক্লাস। ঠিক আছে, দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লাস, সেটা হবে আপনাদের পরবর্তী ক্লাস। সেই পরবর্তী ক্লাসে আমরা হয়তো নিউজ পেপার থেকে স্ট্রাকচার নিয়ে আপনাকে ধরিয়ে দিব, আর লাস্ট হচ্ছে আপনার আইএলটিএস এসে বা এগুলো লেখার ক্ষেত্রে যে গাইডলাইনটা লাগবে সেটা আমরা দিব। ঠিক আছে। সো ফাইনাল ক্লাসে সবাই উপস্থিত থাকবেন, সেখানে আপনার আবার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো অবশ্যই উপস্থিত থাকবেন, সেই ক্লাসটা মিস করবেন না। আর দাঁড়ান, আজকে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা জুম অ্যাপের মাধ্যমে নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ। আর জাবির ভাই বলছে আইএলটিএস ব্যাচ আছে কিনা, না আমি এখনো আইএলটিএস ব্যাচ এখন শুরু করতেছি না। সো আইএলটিএস একটা লম্বা